122 সার্থক বাসায় নেই। আজ দিনটা বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। একেবারে কাঠফাটা রোদ গিয়েছে আজ। এমন দিনে মন কেমন করে। গরম হাওয়ায় মন দোলে। বোধ জাগে হয়তো ঘটবে কোনো অশোভন ঘটনা। সারাদিনে অবশ্য তেমন কিছুই ঘটেনি। এখন সন্ধে গিয়ে রাতের আবির্ভাব। মাহার শরীরটা আজকাল বেশি একটা ভালো যাচ্ছে না। খাবারে বেশি রুচি নেই। সাঁওতাল পল্লী থেকে তারা বাড়ি ফিরেছে আজ মাসখানেক হতে চলল। মাহার দিনগুলো ভালোই কেটেছে। পাহাড়ের মনোরম নয়নাভিরাম, প্রিয় মানুষটার গভীর ভালোবাসা। সব চাইতে বড় কথা ডেভিড বাসায় আসে না। মাহা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায়। নাহার অবশ্য সঙ্গে থাকে। ম্যাম এটা করবেন না, ওটা করবেন না, এখানে যাবেন না, ওখানে যাবেন না, সবকিছুতে বাধা। মাহা ভ্রু কুচকায়। বিরক্ত হয়। অদ্ভুত তো, মনিবকে আর কর্মচারীকে মাহা যেন গুলিয়ে ফেলে। সার্থক স্যার মানা করেছেন, এই তার একমাত্র অজুহাত। এই তো সেদিন মাহা বাড়ির পাশে পরিত্যক্ত গ্যারেজের মতো জায়গাটায় যেতে চাইল। কোত্থেকে দৌড়ে এসে নাহার চিৎকার দিয়ে বলল, ওই দিকে যাবেন না, সাপ আছে। অগত্যা মাহাকে ফিরে আসতে হল। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে মাহার। নাহারকে দুবার ডেকেছে একটু লেবু শরবত করে দিতে, কিন্তু কোনো সাড়া নেই। মেরির কি যেন হয়েছে, কথা বলে না, প্রশ্ন করলে জবাব দেয় না। তাই মাহাও আর আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে যায় না। নাহারকে আরেক দফা ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। মাহাকেই নামতে হল নিচে। ডিএনএর ডাবল হেলিক্স সূত্রের ন্যায় পেঁচানো সিঁড়ি। ঘুরে ঘুরে নামতে হয়। মাহা এক পা করে এগুচ্ছে। নীরব চারপাশ। হলদে বাতির টিমটিম আলো। বাইরে একটা দ্বারকাক ডাকছে বোধহয়। কা কা করে। বিচ্ছিরি আওয়াজ। মনে হলো পিছনে কেউ আছে। মাহা মাথা ঘুরিয়ে পিছনে চাইল। উহু, নেই। আবারও হাঁটছে মাহা। এক পা করে সিঁড়ি ডিঙিয়ে নিচে নামছে। কেউ একজন আছে পিছনে। গা শিরশির করছে। মাহা এবার পায়ের গতি বাড়ায়। সেই সাথে পিছনের মানুষটার পায়ের গতিও বাড়ে। মাহা ভয় পায়। পিছনে তাকানোর নিয়মটা সে ভুলে গিয়েছে। অর্থাৎ কি করে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইতে হয় তার মস্তিষ্ক মনে করতে পারছে না। সেই সাথে গলার ষড়যন্ত্র ও শত্রুতা শুরু করেছে। স্বর তৈরি করার নিয়ম ভুলে বসেছে। চিৎকার করতে পারছে না মাহা। হাত পা কাঁপছে। পেঁচানো সিঁড়িটার প্রায় শেষ প্রান্তে মাহা। হঠাৎ তীব্র ধাক্কা লাগল পিঠে। কিন্তু মাহা পড়ে যায়নি। সে শক্ত করে সিঁড়ির কাঠের বেষ্টনী ধরেছিল। এখনো সে পিছনে ফিরে তাকায়নি। কিন্তু বুঝতে পারল হয়তো হামলা হবে। অনুভব হল তেমনি। দিশেহারা হয়ে মাহা ডানপাশে গলিতে ছুটে গেল। অন্ধকার এপাশটা। পিছনের ব্যক্তিটাও আসছে পিছু পিছু। এই গলিটাতেই রাতুল বসে কান্না করছিল। সেদিন যে মাহা এসেছিল, এরপরে আর এখানে আসা হয়নি। এখানে না একটা দরজা দেখেছিল মাহা? পিছনের ব্যক্তি ক্রমশ এগিয়ে আসছে। মাহা অন্ধকারেই গলির দেয়ালে দরজা খুঁজে চলেছে। শরীর কাঁপছে তার। ব্যক্তিটা এগিয়ে এসেছে। দরজাটা খোলাই ছিল। মাহা ভিতরে ঢুকে দরজা আটকানো কালে বিপত্তি বাধে। কেউ একজন দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে চাইছে। মাহা নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। অবশেষে দরজা আটকাতে সফল সে। ঘরটায় বিদঘুটে অন্ধকার। কেমন এক ভ্যাপসা গন্ধ।
হঠাৎ মনে হলো কি যেন একটা উড়ে গেল সামনে দিয়ে। এদিকে দরজায় আঘাত করেই চলেছে কেউ। মাহা ধপ করে নিচে বসে পড়ে। বদ্ধ স্থানে দম আটকে আসছে তার। ক্লাস্ট্রোফোবিয়ায় আক্রান্ত মাহা। বদ্ধ স্থানে উন্মাদের মতো লাগছে তার। মাথা ঘুরছে। দরজায় আঘাতও কমে গিয়েছে। তবে এত চাপ নিতে না পেরে কোথায় যেন হারিয়ে যায় মাহা। পাহাড়ের ধারে ইংলিশ তরুণীকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দুহাত বাঁধা, মুখ বাঁধা, চোখে বাঁচার আকুতি। সামনে দাঁড়িয়ে মাউথ অর্গান বাজাচ্ছে ছায়ামানব। বড়ই অদ্ভুত সুরে। তরুণী মুখে শব্দ করার চেষ্টা করছে। বিরক্ত হয়ে রক্তচক্ষু নিয়ে মেরির পানে চাইল ছায়ামানব। হৃদয়ে হিম ধরানো চাহনি। তরুণী শব্দ করা বন্ধ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। পুরো নাম মেরি পার্কার। চোখের সামনে ভেসে উঠল অতীত। বাবা মায়ের বিচ্ছেদ। নিজের দেশ ছেড়ে কানাডায় চলে আসা। জীবিকার তাগিদে ঘুরে বেড়ানো। এক রহস্যময় মানবকে মাঝরাতে খুঁজে পাওয়া। বিশাল এক গোষ্ঠীর সাথে পরিচিত হওয়া। অদ্ভুত খাদ্যের সন্ধান। মানুষের মাংস। প্রথমে জোর করে এক টুকরো খাওয়ানো হয়েছিল। বমি করতে করতে গলা দিয়ে রক্ত চলে এসেছিল তার। তবে কেমন যেন নেশা ধরানো স্বাদ। মৃত্যুর মুখে এসেও জিহ্বায় পানি চলে আসে মেরি পার্কারের। আস্তে আস্তে আসক্তি। মাংসের বিনিময়ে কাজ। কত বছর কেটে গেল। অতঃপর বাংলাদেশে আগমন। ডেভিড। কিছু ভাবার পূর্বে নিজের শরীরে ধাক্কা অনুভব করে মেরি পার্কার। সময় ফুরিয়ে এসেছে। শূন্যে ভেসে যাচ্ছে মেরি পার্কার। হঠাৎ শরীরে আকস্মিক সংঘাত। চোখ বুজে আসে। অবসান ঘটে আরও একটা অধ্যায়ের। অন্ধকার রাস্তা। মাহা হেঁটে চলেছে একমনে। দুধারে বন্য তরুর মেলা। হাঁটছে তো হাঁটছেই। রাস্তা ফুরোয় না। পাশ দিয়ে একটা ঘোড়া দৌড়ে যাচ্ছে। মাহা তাকায় এক পলক। কালো রঙের এক ঘোড়া। তার উপরে চৈতি বসে না? সাদা শাড়ি পরে চৈতি মুখ অন্ধকার করে আছে। ছোঁয়ার আগেই কোথায় যেন মিলিয়ে গেল সেই ঘোড়া সহ চৈতি। মাহা হাঁটছে। মিলিয়ে গেল সব। ঢাকার এক ব্যস্ত রাস্তা। ভুট্টা, ভুট্টা, আফা ভুট্টা নিবেন? হাত ছাড়ছে ভুট্টা বিক্রেতা। মাথার উপর কাক ডাকছে। কাঠফাটা রোদ। রাস্তার যানবাহনের বিকট শব্দ। একটা বাচ্চা কান্না করছে। তার মা তাকে থামানোর চেষ্টা করছে। আবার আবার সব থমকে গেল। বিশাল এক মাঠ। বালুর মাঠ। মাহা হেঁটে চলেছে। এখানে অবশ্য শব্দ নেই। আবছা আলো। মাহা সামনে চেয়ে থমকে গেল। মর্গে দেখা চৈতির পা সামনের দিক থেকে উড়ে আসছে। কেবল ছিন্ন পা। দেহের অন্যান্য অংশ নেই। মাহা ভয় পেয়ে পিছনে ফিরল। সেদিকে থেকেও একটা পায়ের খণ্ড আসছে। ডান বাম থেকেও। এবারে ষড়যন্ত্র কাজ করেছে। চিৎকার করছে মাহা। হঠাৎ কারো স্পর্শ পায় গালে। 123। গালে পরিচিত মানুষটার স্পর্শে ধরফরিয়ে উঠে বসে মাহা। চোখ মেলতে কষ্ট হয়। লাইটের কড়া আলোয় চিনচিনে ব্যথা হচ্ছে চোখে। সহনশীল হয়ে উঠে আলোর মাত্রা। সার্থককে চোখের সামনে দেখে জড়িয়ে ধরে মাহা। হাত পা কাঁপছে তার। সার্থক মুখে কিছু বলে না। কেবল একখানা চুমু খায় মাহার অগোছালো চুলের ভাঁজে। ভয় পেও না মাহা। আমি আছি তো। চারপাশে তাকিয়ে দেখো। এটা একটা লাইব্রেরি। বোকা মেয়ে। মাহা সার্থককে জড়িয়ে ধরেই চোখ বুলায় চারপাশে।
সত্যিই তো, গুলশানের বাসার লাইব্রেরির মতো এটাও একটা লাইব্রেরি, তবে মাকড়সার জালে ভরপুর। উপরে দু একটা বাদুড়ও উল্টে শুয়ে আছে তারে। তখন বোধহয় এই বাদুড়গুলোই উড়ছিল। মাহা মুখ খুলে কিছুই বলতে পারছে না। ভীষণ ভয় হচ্ছে তার। সার্থক কথা না বাড়িয়ে মাহাকে কোলে নিয়ে নিজ ঘরে চলে আসে। মাহা তখনও ভয়ে স্তব্ধ বা ক্রুদ্ধ। মাহাকে জড়িয়ে ধরে বিছানায় কতক্ষণ বসে থাকে সার্থক। কি হয়েছে মাহা? ভীষণ ভয় পেয়েছিলে? হু, এখনো ভয় লাগছে? মাহা মাথা নাড়ায়। অর্থাৎ তার ভয় লাগছে না। কি হয়েছিল? কে যেন পিছু নিচ্ছিল আমার। আমি ভয় পেয়ে ওইখানে লুকিয়ে পড়ি। চোর ছিল বোধহয়। সজল দেখেছিল কে যেন গেট দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। আমি পুলিশে জানিয়েছি। ভয় নেই আর। মাহা সার্থকের বুকে মাথা রাখে। এত সুখ, এত শান্তি কেন এই বুকটায়? বিগত কয়েকদিন যাবৎ মেরিকে বাসায় দেখতে পাচ্ছে না মাহা। কি আশ্চর্য! একে একে কোথায় হারিয়ে যাচ্ছে সবাই। লুবান, নিভা, রবার্ট, মুইংচিন, ডেভিড আর এখন মেরি। সার্থককে জিজ্ঞেস করবে করেও আর করা হয়নি। আজ রুমানার সাথে কথা হয়েছিল মাহার। মেয়েটা একটু স্বাভাবিক হয়েছে। কিন্তু ক্ষত কি এত সহজে মুছে যায়? বাগানের অলকানন্দা ফুলগুলো ভীষণ ভালো লাগে মাহার। ফুলগুলোই দাঁড়িয়ে দেখছিল সে। হঠাৎ পিছন থেকে সার্থক জড়িয়ে ধরে। কি দেখো? ফুলগুলো ভীষণ সুন্দর, তাই না? মাহাকে ছেড়ে দিয়ে একখানা অলকানন্দা ফুল ছিঁড়ে সার্থক মাহার কানে গুজে দেয় ফুলখানা। হলদে মুখশ্রীতে কি অপূর্ব দেখাচ্ছে তার অলকানন্দাকে। কোকড়া চুলের এই রমণীকে যত দেখে ততই তৃষ্ণা বাড়ে তার। মাহা মাথা নুইয়ে আছে। লজ্জা লাগছে তার। সার্থক মাহার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। মাহার কোমর ধরে নিজের কাছে এনে ফিসফিসিয়ে বলে, আমার অলকানন্দার কাছে এই ফুল তুচ্ছ। আমার অলকানন্দার রূপে চাঁদও যে লজ্জা পায়। বলেই ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার দশা মাহার। বাইরে দারোয়ান আছে। একটু দূরে সজল মালি দাঁড়িয়ে। নাহার আছে। এত মানুষের সামনে এমন বেহায়াপনা মানায়? লোকটা কি নির্লজ্জ হয়ে গেল নাকি? মাহা নিজেকে ছাড়িয়ে বাসায় ছুটে যায়। সার্থক হাসতে হাসতে কাজে বেরিয়ে পড়ে। বিকেলবেলা মাহা বই পড়তে আসে সেই লাইব্রেরিটায়। সেদিনের পর সার্থক লাইব্রেরিটা পরিষ্কার করিয়েছে। সার্থকের ইচ্ছে ছিল না। মাহার জিদে। অনেক অনেক বই এখানে। মাহা প্রায়শই এখানে বসে বই পড়ে। ডানদিকের দেয়ালে বড় একটা জানালা রয়েছে। খুলে দিল আলো সারা ঘরে ছড়িয়ে পড়ে। মাহার বেশ লাগে। তবে বেশ গা ছমছমে এই ঘরটা। কেমন যেন বসে থাকলেই শরীর কাটা দিয়ে উঠে হঠাৎ করে। মাহা হুমায়ুন আহমেদের নন্দিত নরকে বইটি খুলে আনমনে বসে আছে। আসলে সে একটা কথা জানতে পেরেছে, যদিও বিষয়টা এখনো সার্থককে জানায়নি। সার্থক ব্যাপারটা বুঝতে পেরেছে কিনা তাও মাহা জানে না। ডাক্তারের চোখ বলে কথা, কিংবা ব্যস্ততার কারণে এতদিকে খেয়াল করেনি। মাহা একটা প্রেগন্যান্সি কিট এনে পরীক্ষা করেছিল। স্পষ্ট দুটো দাগ। এর মানে বুঝায় মাহা প্রেগন্যান্ট। কিন্তু ডাক্তার যে বলেছিল সে কখনো মা হতে পারবে না। হুট করে একটা শব্দ হয়। পিনপতন নীরবতার মাঝে ভয়ঙ্কর শোনায় কানে। মাহা সেদিকে তাকিয়ে দেখে একটা বই নিচে পড়ে আছে। নিশ্চয়ই কোনো ইঁদুর ফেলেছে হয়তো।
মাহা বইটা উঠিয়ে রাখতে এগিয়ে যায় বুক শেলফের পাশে। নিচে ঝুঁকে বইটা নিয়ে রাখার সময় বড় বুক শেলফের ভিতরে একটা ডায়েরি চোখে পড়ে মাহার। লাল রঙের একটি ডায়েরি, বহুদিনের পুরানো হয়তো। কৌতূহলী হয়ে ডায়েরিটা হাতে নেয় মাহা, কিন্তু বিবেক বাধা দেয়। কার না কার ডায়েরি, কত পার্সোনাল কথা লিখা আছে হয়তো। খুলবে কি খুলবে না? বইটা শেলফে রেখে কাঠের চেয়ারে বসে মাহা ডায়েরিটা খুলেই ফেলে। প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লিখা, দ্য স্টোরি অফ এ শ্যাডো ম্যান। শ্যাডো ম্যান মানে তো ছায়া মানব। আচ্ছা, কি ঘটেছে তার জীবনে? মাহা কৌতূহলী হয়ে পৃষ্ঠা উল্টায়। উপরে স্পষ্ট করে ইংরেজিতে একটি লাইন লিখা, নো ডার্কনেস, নো পেন, নো সরো। আমি ছায়া মানব, অন্ধকার রাজ্যের রাজা। বিধ্বংসী খেলায় আমার বেশ নাম ডাক। ডার্ক সোসাইটিতে আমি বেশ শক্তপোক্ত অবস্থান গড়েছি। কিন্তু এই অন্ধকার আমার পছন্দ না। একসময়ের নাজুক আমি আজ মানুষ খুন করি, ভক্ষণ করি। মানুষের মাংসে অদ্ভুত স্বাদ, বড়ই জিভে জল আনা স্বাদ। আজ খুব একাকিত্বে ভুগছি, তাই লিখব। লাজুক এক বালকের হিংস্র ওয়েন্ডিগোর ন্যায় হয়ে ওঠার গল্প আজ লিখব। এতটুকু পড়েই মাহার শরীর কাটা দিয়ে ওঠে। কার ডায়েরি এটা? মানুষের মাংস ভক্ষণ করে, কি ভয়ানক। 124। ছোটবেলা থেকে একাই বড় হয়েছি আমি। আমার কোনো ভাইবোন ছিল না। কানাডার প্রতিদিনকার আর্কটিক বরফাচ্ছন্নের শৈত্যপ্রবাহে আমি আনন্দ খুঁজে পেতাম। প্রজাপতি থেকে শুরু করে চিল, প্রতিটা প্রাণীকে জানার প্রবল আগ্রহ ছিল আমার। জীবন মানেই আমার কাছে রঙিন প্রজাপতি। বাবা মায়ের আদরের ছেলে। 6 বছর পর্যন্ত আমি ছিলাম এক হ্যাপি চাইল্ড, যে সব কিছুতে আনন্দ খুঁজে পায়, সবার সাথে মিশে হাসি খুশি থাকে। কারণ তখনও পর্যন্ত আমি সুন্দর একটা পারিবারিক পরিবেশে বেড়ে উঠছিলাম। বাবা মায়ের মাঝে কখনো আমি ঝগড়া দেখিনি। আমার বাবা ডক্টর ফারহান, তাকে খুব ভালোবাসতাম আমি। আমার দুনিয়া ছিল আমার বাবা। বাবার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলতাম। একসময় আমার মা প্রেগন্যান্ট হন। আমি শুনলাম আমার একটা বোন হবে। ছোট আমি অনেক খুশি হয়েছিলাম সেদিন। বোন আসবে করে মাতিয়ে রাখতাম সারা বাড়ি। তবে ভালো সময়গুলো যে জলদি ফুরিয়ে যায়। বাবা মায়ের মাঝে হঠাৎ প্রচুর ঝগড়া শুরু হয়। আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে সবকিছু। বাবা আমাকে আর আগের মতন ভালোবাসেন না। মা লুকিয়ে কাঁদতেন। আমি দরজার পিছনে লুকিয়ে থাকতাম যখন বাবা মা ঝগড়া করত। বাবা জিনিসপত্র ভাঙচুর করতেন। উচ্চ গলায় মাকে বকতেন, মারতেন। আমার খুব কষ্ট হতো তখন। বাহিরের দুনিয়ার সামনে তারা আদর্শ স্বামী স্ত্রী, অথচ বদ্ধ কামরায় তারা বিচ্ছিন্ন দুই মানব মানবী। এতটুকু পড়ে মাহার মনে হচ্ছে এটা তো সে আগেও কোথাও শুনেছে কিংবা পড়েছে। দেজা ভু কি? পাতা উল্টায় মাহা। আমার বাবার এক কানাডিয়ান নার্সের সাথে খারাপ সম্পর্ক ছিল। মা সেটা মেনে নিতে পারেননি। আমি আর মা বাইরে বেরিয়েছিলাম সেদিন। বাসায় ফিরে খুবই অন্তরঙ্গ অবস্থায় দুজনকে হাতে নাতে ধরেন মা। বাবা মায়ের ঝগড়া শুরু হয়। চিৎকার, চেঁচামেচি, ভাঙচুর। একসময় বাবা আমার মাকে ধাক্কা দেন। মা ছিটকে নিচে পড়ে চিৎকার করে উঠেন। পুরো ফ্লোর রক্তে ভরে গিয়েছিল। আমার মা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। আমি পর্দার আড়ালে কেবল একদৃষ্টিতে তাকিয়েছিলাম সেই রক্তের পানে।
আমার ছোট বোনটা রক্তের পিণ্ড হয়ে বের হয়ে আসছে। বাবা ঘাবড়ে গেলেন। অনেকক্ষণ বাদে আমার মাকে হসপিটালে নেওয়া হলো। আমার মা সুস্থ হলেন, বাড়ি ফিরলেন। একেবারে নিশ্চুপ হয়ে গেলেন তিনি, যেন কোনো জীবন্ত লাশ। আমার চোখের সামনে আমার পরিবার আস্তে আস্তে ধ্বংস হতে দেখেছি আমি। বাবা দিনের পর দিন বাড়ি ফিরতেন না। মা ঘরে দরজা দিয়ে বসে থাকতেন। একলা আমার সময় কাটত আকাশ পানে তাকিয়ে। প্রাণবন্ত সেই আমি যেন কয়েকদিনের ব্যবধানে প্রাণহীন হয়ে গেলাম। আমার দুই খালাকে কানাডা নিয়ে আমার মাই বিয়ে দিয়েছিলেন। তারা আসত মাঝে মধ্যে। তখন বাবা মা খুবই স্বাভাবিক আচরণই করত। আমার বাবা আমার মাকে ভয় দেখিয়েছিলেন। কানাডিয়ান নার্স বিবাহিত ছিলেন। উনার হাজবেন্ড পুলিশে চাকরি করতেন। তাদের অনৈতিক সম্পর্ক জানাজানি হলে ঝামেলায় পড়তে হতো বাবাকে। সে কারণে আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমার মাকে চুপ করিয়ে দেওয়া হয়। দিন দিন বেড়েই চলেছিল অত্যাচার। আমার খুব ইচ্ছে করত বাবাকে হত্যা করি। 4টা বছরে প্রাণবন্ত আমি প্রাণহীন সত্তায় পরিণত হয়েছিলাম। দুয়েকবার চেষ্টা করেছিলাম বাবাকে হত্যা করার। আমার বয়স তখন সবে 10। একদিন চাকু দিয়ে পিছনে আঘাত করতে গেলেই বাবা আমাকে ধরে ফেলেন। খুব মেরেছিলেন সেদিন। কানাডায় উনার একটা রেপুটেশন ছিল। চাইলেই আমাকে আর আমার মাকে কিছু করতে পারবেন না তিনি। নার্সের সাথে মিলে সিদ্ধান্ত নিলেন আমাদের নিয়ে বাংলাদেশ ফিরবেন, তারপর হত্যা করবেন। আমার মা তখন পাথর। কোনো কথাই তিনি বলেন না। এক অন্ধকার মানবী তিনি। আমি বাবার পরিকল্পনা ধরতে পেরে মাকে বারবার বললাম বাংলাদেশ যাব না। বাংলাদেশে নিয়ে বাবা আমাদের হত্যা করবেন কিংবা গুম করবেন। মা আমার কথার কোনো জবাবই দিলেন না। বাংলাদেশে আসার সময় ঘনিয়ে আসছিল আর সাথে আমার মৃত্যুর শঙ্কা। কেউ আমার কথা শুনত না। কেউ আমাকে বুঝার চেষ্টা করত না। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম আমি। কেমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন আসত আমার। কানাডা থেকে বাংলাদেশ ফেরার পথে আমাদের প্লেন অ্যাক্সিডেন্ট ঘটে। সাগরে আপতিত হয় প্লেন। আমি যখন চোখ খুলি তখন তীব্র অন্ধকার চারপাশে। সাইটিংস অফ দ্য ওয়েন্ডিগো, ইটিং দ্য ফ্লেশ অফ দি এনিমিজ বডি। চারপাশে ঘন জঙ্গল, হালকা চাঁদের আলো। আমি মাথা চেপে ধরে উঠে বসি। মাথাটা তখন ভীষণ ভারী লাগছিল। পেটে খুব ক্ষুধা। কতক্ষণ পর আমার জ্ঞান ফিরেছে আমি জানি না। ক্ষুধায় ব্যথায় ক্লান্ত আমি। শরীরে কোনো শক্তিই পাচ্ছিলাম না। উঠে বসার শক্তিও আমার নেই। আবার জ্ঞান হারালাম। এরপর যখন চোখ খুললাম তখন সময়টা রাতের মধ্যভাগ। আকাশে পূর্ণিমার চাঁদ। চারদিকে আলোকিত। কত রকমের গাছপালা। আমি ক্ষুধায় কাতরাচ্ছি। হঠাৎ কারো গোঙানির আওয়াজে সেদিকে লক্ষ্য করে দেখি বাবা গোঙাচ্ছেন। রক্তে ভরা চারপাশ। আমি বহু কষ্টে উঠে দাঁড়ালাম। মাথাটা চক্কর দিয়ে উঠল আমার। দাঁড়ানোর সাথে সাথেই বুঝলাম আমাকে কারা যেন ঘিরে ধরেছে। কাকের মতো সরু মুখ, মাথায় গজানো অনেকগুলো হরিণের ন্যায় শিং। অদ্ভুত মানুষের আকৃতি বিশিষ্ট প্রাণী। নখগুলো বড় বড়। নখগুলো লাল, ঠোঁটও লাল। আমার দিকে কেমন করে তাকিয়ে রইল তারা। আমি ভয় মিয়ে গেলাম। তারা আমার চারপাশে ঘুরতে লাগল। এক একটা ঘূর্ণনে আমি হিংস্র হয়ে উঠছিলাম। বাবার প্রতি রাগ, জিদটা বেড়ে যাচ্ছিল বহুগুণে। আমার পিঠে হাত রাখল প্রাণীটা। শীতল হাত। বাবার প্রতি রাগটা আরো বহুগুণে বেড়ে গেল। চোখ জ্বলে উঠল।
পাশে থাকা পাথর নিয়ে থেতলে দিলাম বাবার মুখ। ক্ষুধার্ত আমি ভক্ষণ করলাম বাবার মাংস। লাল টকটকে মাংস। ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম বাবার দেহ। কত রাত সেখানে ছিলাম মনে নেই। তারাও আসত প্রতিরাতে। আমার সাথে ভক্ষণ করত বাবার দেহ। বাবার হাড়গোড় মাটিতে পুঁতে রাখলাম। শরীরে আমার পৈশাচিক শক্তি। এর কয়েক ঘন্টা বাদেই আমাকে উদ্ধার করা হয়। মাকে খুঁজে পাওয়া যায়নি। আমার স্থান হল মেঝো খালার বাসায়। বাবার সব সম্পত্তি তিনি নার্সকে দিয়ে দিয়েছিলেন। আমার জন্য কিছুই ছিল না। প্রতিদিন রাতে তারা আসতো আমার স্বপ্নে। অনেক চিৎকার করতাম আমি। মানুষের মাংস আমাকে নেশা ধরিয়ে দিয়েছে। রক্ত, মাংস। আমার সব চাই। সব। এত স্বাদ। জিহ্বায় জল আনা স্বাদ। উফ। আমার চাই। মাংস আমার চাই। খুব চিৎকার করতাম আমি। সময় পেরিয়ে যাচ্ছিল। আর আমিও উন্মাদ হয়ে যাচ্ছিলাম। Discover WCS and become an active member. তখনই আমি ওয়ার্ল্ড ক্যানিবাল সোসাইটি এর সন্ধান পেলাম। বড়ই অদ্ভুতভাবে সে সন্ধান পেয়েছি। সেদিন রাত 1টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য রাস্তায় কাউকে পেলে খুন করে তার মাংস ভক্ষণ করব। জন মানব শূন্য রাস্তা। এক মাতাল লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। আমি তাকে অনুসরণ করছি। আমার মাংস দরকার। বড় পাথরটা নিয়েছি আঘাত করব তার আগেই মাঝবয়সী এক লোক তাকে আঘাত করে। মাতাল ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে। লোকটা তাকে পাশে ঝোপঝাড়ে টেনে নেয়। আমিও তার পিছু নেই। মাতাল লোকটাকে কেটে মাংস গ্রহণ করছে সে। আমিও তীব্র নেশায় এগিয়ে গেলাম তার কাছে। মাঝবয়সী ব্যক্তি চমকে উঠেন। আমি আশ্বাস দেই ভয় পাওয়ার কিছু নেই। আমিও মাংস গ্রহণ করতে চাই। দুজনে মিলে মাংস ভক্ষণ করি। তার নাম শেলটন। শেলটন আমাকে WCS এর সাথে পরিচিত করাই। শেলটন ফিজির নাগরিক। তার পূর্বপুরুষ মানুষের মাংস গ্রহণ করত। জঙ্গলের মাঝে বিশাল বাড়ি। সেখানে আমার মতো কত শত মানুষ। মাঝরাত্রি হাতে মাংস সাথে হুইস্কি। সাথে আদিবাসী নৃত্য। সবচেয়ে ছোট সদস্য আমি। যত আস্তে আস্তে বড় হচ্ছিলাম ততই সেই বিস্তৃত দুনিয়ায় প্রবেশ করছিলাম। আমার প্রয়োজন টাকা। অনেক অনেক টাকা। আমরা রাতে শিকারে বের হতাম। মানব শরীরের মস্তিষ্ক, হৃৎপিণ্ড অতিশয় সুস্বাদু অংশ। আমরা শরীরের গুরুত্বপূর্ণ কিছু অংশ চোখ, কিডনি বিক্রি করে দিতাম। বিভিন্ন বিজ্ঞানীদের মানব সাপ্লাই করাও আমাদের কাজ। এর মাঝে আমি ডাক্তারি পেশা বেছে নিলাম। ছোটবেলা থেকেই আমি তুখোড় মেধাবী। আমার কেবল নেশা মানুষ খুন, ভক্ষণ আর সাপ্লাই। মধ্যমণি হয়ে উঠছিলাম আমি। অন্ধকার রাজ্যের রাজা। দ্য স্টোরি অফ বিকামিং দ্য কিং অফ দ্য ডার্ক কিংডম। শ্যাডো ম্যান, দ্য নেম অফ আ টেরর। আমার সাথে যোগ দিল নিভা, আমার খালাতো বোন। রবার্ট, ইংল্যান্ডের ব্রিস্টলের নাগরিক। আমি মানুষ সাপ্লাই করতাম তাকে। সে একজন বিজ্ঞানী। আমার পেশায় অনেক টাকা। তাই সেও যোগ দিল আমার কাজে। মুইংচিন WCS এর পুরাতন সদস্য। চীনের নাগরিক, শান ধর্মাবলম্বী। আমি যখন মানুষ খুনে নিখুঁত আর পারদর্শী হয়ে উঠলাম, আমার হিংস্রতা, ক্ষিপ্রতায় কেঁপে উঠত সকলে। সার্জিক্যাল ব্লেড দিয়ে এলোমেলো মানব দেহ ছিন্ন বিচ্ছিন্ন করাই এক অন্যরকম আনন্দ। উইল ইউ ড্রিঙ্ক জুস, এটা আমার মানুষ মারার কোড। ছিন্ন পা রেখে যাওয়ায় বহুত ভালো লাগতো আমার।
Everyone should know dark man, shadow man is a terror. অল্প বয়স থেকেই মুইংচিন আমার সেক্রেটারি। ডেভিড জাম্বিয়ার নাগরিক। আমার এক কথায় সে জীবন দিতেও রাজি। মেরিকে রাস্তায় পেয়েছিলাম আমি। প্রথম কয়েকদিন জোর করে মানুষের মাংস দেওয়া হতো, পরে নিজেই পাগল হয়ে যেত। কাজের বিনিময়ে মাংস পেত। লুবান, আমার বন্ধু। আমাদের সোসাইটির বাংলোতে তার সাথে দেখা হয়। নাহারসহ আরও অনেক অনেক সদস্য। কম বয়সী ছিন্নমূল তরুণ তরুণীদের ধরে আনতাম আমরা। প্রথম কয়েকদিন মানুষের মাংস তাদের জোর করে দেওয়া হতো, পরে তারা নিজেরাই নেশাক্ত হয়ে উঠত। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের WCS কে বিস্তৃত করা, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এডওয়ার্ড ছিলেন আমার মেঝো খালার হাজবেন্ড। সেই আমার বাবার মতো খালাকে ধোঁকা দিয়েছিলেন তিনি। তাকেও আমি নিজ হাতে হত্যা করেছি। এমিলিন খালার ছেলে ইফাতটা বড্ড জ্বালাতন শুরু করেছিল, তাই ওকেও হত্যা করি। অবশ্য খুন করারও কারণ ছিল। ইফাতের রক্তে এক অবাক করা পদার্থ ছিল। আমার এক বিজ্ঞানী বন্ধু 10 কোটির বদলে ওকে চেয়ে বসে। 10 কোটির বদলে আমিও তার দেহ বিক্রি করে দেই। এমিলিন খালা অবশ্য তখন থেকেই আমাদের পছন্দ করেন না, তবুও তিনি আমাদের সাথে রয়েছেন। রবার্ট, নিভা বিয়ে করে নিল। আমারও MBBS, FCPS ডিগ্রি অর্জন হয়েছে। আমি তখন কোটি কোটি টাকার মালিক। সব ভালোই চলছিল। এর মাঝে মেঝো খালা মারা গেলেন। কোনোভাবে প্রশাসন আমাদের কিছুটা খবর পেয়ে গেল। এক ঘটনার মাধ্যমে শেলটনকে ধরে নিয়ে গেল। আমাদের এত বড় সোসাইটির মানুষজন বিচ্ছিন্ন হয়ে গেলাম। শেলটন আমাদের সম্পর্কে কিছু বলেনি, নিজেকে দোষী করে নিয়েছিল। ফাঁসি হলো তার। খুবই কষ্ট পেলাম আমরা। সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে আসব। যোগাযোগ করলাম এদেশের WCS এর সদস্যের সঙ্গে। ততদিনে আন্ডারওয়ার্ল্ডে আমার অনেক নাম ডাক। বাংলাদেশের সদস্য প্রধান আলবার্ট ডেভিডকে পাঠালাম বাংলাদেশে। তার কিছুদিন পর আমরাও পাড়ি জমালাম বাংলাদেশ। মাহার হাত পা কাঁপছে। বাকরুদ্ধ হয়ে বাকি লেখায় মনোযোগী হয় সে। Arrival of Shadow Man in Bangladesh, 101 Murders of 2012। বাংলাদেশ শিকার করার ভালো স্থান। মানুষের মাংসও বড়ই সুস্বাদু। এদের দেহে তেল, চর্বির মাত্রা বেশি। মাংসও স্বাদ লাগে খেতে। এটা অবশ্য আমার ব্যক্তিগত অভিমত। আমি হৃৎপিণ্ড ভক্ষণ করতে বেশি পছন্দ করি, যদিও কলিজাও আমার প্রিয়। এদেশে মানুষ গুম হলেও পুলিশ তাদের নিয়ে এত তৎপর হয় না। বিষয়টাকে কাজে লাগালাম। বহুস্থানে WCS এর সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি সিলেটে একটা হাসপাতালে ঢুকলাম। প্রথম বছর আমরা তেমন কিছুই করিনি, সদস্য বাড়িয়েছি কেবল। ওই তো আমাদের একটাই নীতি, মাংসের বিনিময়ে কাজ। কিছুদিনের মাঝেই বাংলো কিনলাম পাহাড়ে। আমাদের সোসাইটির একটা মিলনস্থান প্রয়োজন। কাজের সূত্রে খাজার সাথে পরিচয়। শক্তপোক্ত শরীর, যেন কোনো গ্রিক মাইথোলজির শোষক রাজা। চা বাগানে কাজ করে। সে আমাদের একজন সক্রিয় সদস্য হয়ে উঠল। খাসিয়া পল্লী, গারোদের আবাসস্থল থেকে আমরা নৃগোষ্ঠী শিকার করা শুরু করলাম। বিকেল, রাত, সন্ধ্যায় চা বাগানে ওত পেতে থাকতাম। কাউকে পেলেই ঝাঁপিয়ে শেষ করে দিতাম তাকে। মানব সাপ্লাই, অর্গান সাপ্লাইয়ের ব্যবসা আমার রমরমা। রুতবা, মাতব্বর শরীফ। 2 স্বামী স্ত্রী। চা বিক্রি করত তারা।
মাতব্বর শরীফের ছেলে ফয়সাল। মূলত ফয়সালকে WCS এর সদস্য করেছি। এরপরই মাতব্বর শরীফ রুতবা যোগ দেয়। আমি আরও বিধ্বংসী হয়ে উঠলাম। টাকার নেশা, খুনের নেশা, মাংসের নেশায় আমি তখন বদ্ধ উন্মাদ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়তাম রাতে। খুন করে সার্জিক্যাল ব্লেড দিয়ে ছিন্ন পা রেখে আসায় অদ্ভুত শান্তি লাগত আমার। তবে বিষয়টা চাপা রইল না। খুনের সংখ্যা যখন 101 ছাড়াল তখন আতঙ্কিত হয়ে উঠল দেশবাসী। মিডিয়ায় এই খবর। আজিজের উপর পড়ল এর তদন্তভার। এর মাঝেই একটা রহস্য উদ্ঘাটন করলাম। মাতব্বর শরীফের আরেক সংসার আছে। সেই ঘরে বউ, মেয়ে আছে। পুলিশ ফাঁদ পেতেছিল আমার জন্য। আমিও ফাঁদে পা দিলাম। মিস তাজ ছিল দায়িত্বে। বোকা মহিলা প্রেমে পড়ল আমার। সেই রাতে বাঁচিয়ে দিল আমাকে। মাতব্বর শরীফের ছেলেটা মারা গেল। ওর স্ত্রী রুতবা তখন পাগলপ্রায়। আমাদের অনেক কাজ সম্পর্কেই জানত রুতবা। বাইরে মানুষের হাতে খামছে ধরে বলতো তার মৃত্যু সংবাদ। কেউ অবশ্য আমলে নিত না। ওকে বললাম পুলিশ আমাকে খুঁজছে, সমস্ত দায় যেন ও নিজের ঘাড়ে নেয়। সে প্রথমে রাজি হয়নি। আমি নীরবে মাউথ অর্গান বাজালাম কতক্ষণ। দ্বিতীয় সংসারের স্ত্রী, সন্তানের খোঁজ দিতেই রাজি হল সে। রাজি না হয়েও উপায় নেই। প্রিয়জনকে হারানোর ভয় সবারই থাকে। যদিও পরে তাদের আমি হত্যা করেছি। মাতব্বর শরীফ জানে তারা বেঁচে আছে। তাজ সব ব্যবস্থা করে দিল। গর্দব মানবী। কি আছে আমার মাঝে? এর মাঝে আজিজটা আবার সব জেনে গেল। পরিবার সহ রাস্তা থেকে সরিয়ে দিলাম। একেবারে সিলিন্ডার বিস্ফোরণে সব শেষ। বুম! হা হা হা! আমার সাথে খেলায় নেমেছিল। মৃত্যু তো তার নিশ্চিত। সিলেট থাকা যাবে না। ডেভিডকে সিলেটে রেখে ঢাকায় চলে আসলাম বাকিদের নিয়ে। এবারে ছিন্ন পা রাখি না আমি। ঢাকার হসপিটালটা অনেকদিন যাবতই পরিচিতি আমার। আমি পার্ট টাইম হিসেবে দেশে আসার পর থেকেই এখানে যুক্ত ছিলাম। যাই হোক, এখন একেবারে ডাইরেক্ট খুন করি। এক্সপ্লোরেশন অফ এনার্জি হারভেস্টিং সেলস। ক্যালিফোর্নিয়ার এক বিজ্ঞানী আমাকে 60 কোটি টাকা অফার করল। তার ও নেগেটিভ রক্তধারী একজন মানব কিংবা মানবী চাই। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা ব্যতীত আরও একটি বিশেষ কণিকা আছে। বিজ্ঞানী ড্যানিয়েল সেই কণিকার নাম দিয়েছেন এনার্জি হারভেস্টিং সেলস। তার মতে সারা বিশ্বে কেবল 5 জন ব্যক্তি রয়েছে EHC ধারী। তাদের সবাইকে একত্র করে রক্তের এই কণিকা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করলে দেহের শক্তি বৃদ্ধি সম্ভব। যে ব্যক্তি সেই ফর্মুলা শরীরে নিবে সে হয়ে উঠবে অন্যতম শক্তিশালী মানব, যার রাজত্ব থাকবে সারা বিশ্বে। ড্যানিয়েল অনেক টাকা খরচ করেছে এর পিছনে। যদিও তাকে অর্থ দিয়ে সহায়তা করছে ক্যালিফোর্নিয়ার ধনী ব্যক্তিরা। সেসবে আমার মন নেই। আমার শুধু টাকা হলেই চলবে। এরপর সারা দেশে ফ্রি রক্ত পরীক্ষা শুরু করে দিলাম। সাথে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহ। EHC মাপার জন্য বিশেষ যন্ত্র ড্যানিয়েল পাঠিয়েছিল আমায়। একের পর এক পরীক্ষা করে চলেছি। কারোটাই ম্যাচ করছিল না। ডক্টর জিনিয়া, ওর সাথে আমার পরিচয় ঢাকায় হসপিটালে। এই মানবীও আমাকে ভালোবেসে ফেলল। আমি বুঝি না নরপিশাচদেরও মানুষ ভালোবাসে। সম্পূর্ণ না জানলেও ও কিছু কথা জানত আমার। টাকার পাগল জিনিয়া। 10 লাখ অফার করলাম। হসপিটালে আসা প্রত্যেক ব্যক্তির রক্তের নমুনা আর ঠিকানা আমার চাই।
2012 এরপর 1.5 বছরে ব্যবসা কিছুটা মন্থর চলছিল। যদিও WCS এর সদস্যরা গভীর রাতে ট্রাক নিয়ে বের হয়ে মানুষ শিকার করত, তবুও 60 কোটি অনেক দরকার আমার। একদিন রাতে জিনিয়া ফোন করে বলল আজ হাসপাতালে 2 মেয়ে এসেছিল। রিকশা দুর্ঘটনায় দুজনেই ব্যথা পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার মধ্যে একজন মাহা হোসেন, যার রক্তে EHC উপস্থিত। মাহার হাত থেকে ডায়েরিটা নিচে পড়ে গেল। এই শ্যাডো ম্যান যে সার্থক তা আর তার বুঝতে বাকি নেই। মাহার এখনো বিশ্বাস হচ্ছে না। তবে কি চৈতির মৃত্যুর সাথেও সার্থকের সম্পৃক্ততা আছে? গলা শুকিয়ে আসছে মাহার। বুক ফেটে কান্না আসছে। 4টা বছর এক সিরিয়াল কিলারের সংসার করেছে সে, যে মানুষ ভক্ষণ করে। বাইরে সন্ধ্যা হয়ে এসেছে। মাহার চোখ দুটো বারবার ভিজে উঠছে। কেন সত্যের মুখোমুখি হল সে? বুকটায় কামড়ে ধরেছে কয়েক হাজার পিঁপড়া। মাহা! হঠাৎ সার্থকের ডাকে কেঁপে উঠে মাহা। তড়িঘড়ি করে লুকিয়ে রাখে ডায়েরিটা। ক্রন্দনরত লালচে হয়ে আসা অক্ষি যুগলকে মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালায়। বাইরে বেরিয়ে দেখে সার্থক সোফায় মাথা এলিয়ে আছে। সার্থকের কাছে যেতেও হাত পা কাঁপছে মাহার। কপালের দুপাশে সূক্ষ্ম ঘামের রেখা। শরীর কাঁপছে থরথর। মাহাকে খেয়াল করে সার্থক হাসে। মাহা বিনিময়ে অনিচ্ছায় হাসে। ভালোবাসার মানুষের 2 রূপে হতভম্ব মাহা। মাহা তো তাকে ভালোবাসে, নিজের চাইতেও বেশি ভালোবাসে। মাহা! সার্থক চোখ বুজেই আবার ডেকে ওঠে। জজি! কি হয়েছে? কিছু না। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মাহা। ক্লান্ত লাগছে অনেক। মাহা ধীরে ধীরে এগিয়ে যায় সার্থকের কাছে। কাঁপা কাঁপা হাতটা সার্থকের মাথায় রাখে। গা শিউরে উঠছে তার। সার্থক মাহার একটা হাত চেপে ধরে ঠোঁট ছুঁয়ায়। ছেদ করে উঠে মাহার হৃৎপিণ্ড। চিৎকার করে উঠে তার ভিতরটা। কেন আমার ভালোবাসার মানুষটা অপবিত্র? কেন? পৃথিবীর বুকে সে ছাড়া আমার আর কেউ নেই। এই যন্ত্রণা আমি কেমন করে সইব? তোমার কি মন খারাপ মাহা? না না তো। সার্থক কোনো প্রশ্নই করেনি আর। ডাইনিং টেবিলে মাংসের তরকারি দেখে বমি আসছে মাহার। ভিতরের সবকিছু গুলিয়ে আসে তার। মুখ চেপে ধরে ছুটে যায় বেসিনে। গড়গড় বমি করে দেয়। চোখে ভাসে মানুষের কাটা মাংস। সেগুলো ভক্ষণ করার দৃশ্য। লাল টকটকে রক্তে চুবচুবে সদ্য মৃত মানুষের মাংস। পিছনে ঘুরতে নিতেই মাহা দেখে সার্থক তোয়ালে হাতে দাঁড়িয়ে। মাহা খানিকটা ভরকে যায়। সার্থক মাহার এলোমেলো চুলগুলো গুজে দেয় কানের পাশে। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে বলে, শরীর কি বেশি খারাপ লাগছে? না, আসলে ওই দুপুরে একটু ভাজাপোড়া খেয়েছিলাম। কি যে করো না তুমি মাহা। আজেবাজে খাবার খেলে তো সমস্যা হবেই। আমার একটা কথাও যদি শুনতে। মাহা আর কোনো জবাব দেয়নি। প্রতিদিন সার্থকের বুকে মাথা রেখেই মাহা ঘুমায়। এত শান্তি সার্থকের বুকে। আজ মাহার দমবন্ধ লাগছে। এই যে সার্থক মাহার চুলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তাও বিরক্ত লাগছে। মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়ে মাহা। মস্তিষ্কে অত্যধিক চাপ পড়ছে মাহার। ঘাড়ের পিছনে চিনচিন ব্যথা হচ্ছে। মাথায় অসহনীয় চাপ। মনে হচ্ছে দুদিক থেকে 2টা দেয়াল মাহার মাথায় চেপে ধরেছে। অসহনীয় এই যন্ত্রণা।
ঘুম ভেঙে যায় মাহার। সার্থক ঘুমিয়ে আছে পাশে। মাহা নিজেকে ছাড়িয়ে নিয়ে খাটে হেলান দিয়ে বসল। হুট করেই কয়েক বছর আগের আবছা স্মৃতিগুলোকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে তার মস্তিষ্কে। স্মৃতিকে বারবার মনে করতে থাকলে স্মৃতিটি যে নিউরনে সংরক্ষিত আছে সেটার সিনেপস বারবার আন্দোলিত হয়। যত বেশি সিনেপস আন্দোলিত হবে সেই স্মৃতি তত শক্তিশালী হবে। মাহার ক্ষেত্রে তা হচ্ছে না। সিনেপস আন্দোলিত হচ্ছে তবে কিছু মনে পড়ছে না। মাহা আরও জোর চালালো মস্তিষ্কে। সিনেপস আন্দোলিত হচ্ছে বারবার। অসহনীয় যন্ত্রণায় হাত কামড়ে ধরল মাহা। মাথার শিরা ফুলে উঠল তার। মাহা উঠে দাঁড়ায়। কাচের গ্লাসটা সরিয়ে বারান্দায় প্রবেশ করে। শো শো করে বাতাস বইছে। চারদিকে অন্ধকার। চৈতির কথা ভীষণ মনে পড়ছে। বারান্দায় বসে মাথা চেপে ধরে মাহা। এই যন্ত্রণা সে সহ্য করতে পারছে না। চোখমুখ বুজে হেলান দিয়ে নিচে বসে সে। হঠাৎ করেই আবছা কিছু স্মৃতি চোখের সামনে অদৃশ্যে ভেসে ওঠে। 126 পরীক্ষা শেষ। মাহা আর চৈতি মিলে প্ল্যান করল তারা ধানমন্ডি লেকে যাবে। আতিয়া জামান চৈতি 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার আগুন সুন্দরী। কাঁধ সমান চুল, খাড়া নাক। সে কি তেজ! আর তার বান্ধবী মাহা হোসেন। মায়াবী মুখ, অভূতপূর্ব মিষ্টি গলার সুর, হলদে ফর্সা মুখটা, কোমর সমান কোকড়া চুল। শান্ত, ঠান্ডা মেজাজের মেয়ে। এরা দুইজনে দুই মেরুই বলা চলে। তবুও বন্ধুত্ব অটুট। একদিন সময় করে বেরিয়ে পড়ল দুজনে। বাস থেকে নেমে রিকশায় চড়ার পরেই বিপত্তি বাধে। হঠাৎ করেই পিছন থেকে একটা বাসের ধাক্কায় রিকশা উল্টে দুজনেই পড়ে যায় সড়কে। ব্যথাও পেয়েছে অনেকটা। আশেপাশের মানুষের সহায়তায় হাসপাতালে আসে তারা। প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে যায় হলে। সেদিন আর ধানমন্ডি লেক দেখা হয় না তাদের। মাহার নামে তোলা একটা সিম চৈতি চালায়। মূলত চৈতির সিমটা নষ্ট হয়ে গিয়েছিল। মাহার কাছে দুটো সিম থাকায় একটা চৈতি চালাত। ওই সিমটা মাহা ব্যবহার করেনি বেশি একটা। বলা বাহুল্য তারা দুই বান্ধবী, এক আত্মা এক প্রাণ। হাসপাতাল থেকে ফেরার পরপরই এক অচেনা নাম্বার থেকে কল আসে চৈতির ফোনে। এই নাম্বারটা তারা হাসপাতালে দিয়েছিল। ফোনের ওপাশে থাকা ব্যক্তি মূলত মাহার খোঁজ করেন। চৈতি নিজেকেই মাহা হিসেবে পরিচয় দেয়। লুবান নামের লোকটার প্রেমে পড়ে যায় চৈতি। মাতৃহীন মেয়েটা ভালোবাসাময় কথায়, স্নেহময় বার্তায় আবেগঘন হয়ে পড়ে। প্রণয়ের 6 মাস পর লুবান তাকে অফার করে সিলেটে আসার। সিলেটে আসলেই কেবল তার দেখা পাওয়া যাবে। এসব কিছুই চলছিল মাহা থেকে লুকিয়ে। চৈতির ভয়, মাহা কিংবা লুবান যদি সবটা জেনে তাকে ভুল বুঝে। লুবানকে তখনও দেখেনি চৈতি। তবুও প্রগাঢ় ছিল তার ভালোবাসা। অনার্স 2য় বর্ষের পরীক্ষা শেষে চৈতি মাহাকে সিলেট ঘোরার পরিকল্পনার কথা বলল। মাহা যদিও একটু আঁচ করতে পেরেছে বিষয়টা। কারণ চৈতি প্রচুর কথা বলতো ফোনে। মাহা চৈতির প্রস্তাবে রাজি হয়। সিলেট যাওয়ার পথে ট্রেনে বসেই সব কথা চৈতি মাহাকে খুলে বলে। হঠাৎ করেই ভীষণ অপরাধবোধ জেগে উঠে চৈতির মাঝে। এভাবে মাহা সেজে সে একটা লোকের সাথে দিনের পর দিন কথা বলেছে। মন খারাপ হয়ে সিটে হেলান দিতেই মাহা আশ্বস্ত করে তাকে। অপরাধবোধ কমাতে অদলবদলের সিদ্ধান্ত জানায়। সিলেটে যতদিন থাকবে ততদিন মাহা হবে চৈতি আর চৈতি হবে মাহা। একে অপরকে ডাকবেও সে নামে। কেবল চৈতির অপরাধবোধ লাঘবের জন্য
চৈতির মন ভালো করার জন্য মাহার উদ্ভট বুদ্ধি। শুধু কি তাই, তাদের যারা কল্পনা করছে তাদের ঘোলাটে ধোঁয়াশায় রাখতেই এই চিন্তা। তাদের মস্তিষ্কেও চলতে থাকুক কে মাহাকে চৈতি। মাহার কথা ছিল পরে সুযোগ বুঝে সত্যিটা জানিয়ে দিল এই চলবে। বিভ্রান্ত কল্পনাকারীরা কল্পনা করল আতিয়া জামান চৈতি। হলদে ফর্সা গায়ের রং, অসম্ভব মায়াবী মুখাবয়ব, কোমর সমান চুল, অভূতপূর্ব তার গলার সুর। মাহা হোসেন 5 ফুট 7 ইঞ্চির আগুন সুন্দরী, কাঁধ সমান চুল, খাড়া নাক। আদতে তার উল্টো। এই পরিবর্তন কেবল ছিল বন্ধুর প্রতি বন্ধুর মায়া, বন্ধুটিকে অপরাধবোধ থেকে মুক্ত করার ছোট একটা উপায়। তারপর সিলেট যাওয়ার পর একে একে সব ঘটনা ঘটে। নামের মাহা হোসেনের সাথে ঘটলেও সব ঘটছিল চৈতির সাথে। অস্বাভাবিক সকল ঘটনার পর তারা উঠল রুমানার বাড়ি। সেদিন বিকেলে কথা ছিল দেখা করার। মাহা ওরফে চৈতি দেখা করতে যায়। চৈতি ওরফে মাহা দাঁড়িয়ে থাকে বিরাট এক গাছের পিছনে। হঠাৎ চৈতিকে আঘাত করা হয়। আবছা আলোয় ব্যক্তিটাকে দেখেনি গাছের আড়ালে থাকা মাহা। সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেই সুরে এক ঘাতক তার দিকে দৌড়ে আসে। সে দৌড় দেয় উল্টো পথে। তাকে কেউ একজন ধরে ফেলে, টেনে নিয়ে যায় কোথাও। জ্ঞান ফিরতেই মাহা আবিষ্কার করে সে কোনো অন্ধকার ঘরে বন্দী। ছটফট করে মাহা। নীল চোখ, রবার্ট নাম। সূক্ষ্ম একটা পিঁপড়ার কামড়ের মতো আঘাত মাহা অনুভব করে ঘাড়ে। নীল চোখের রবার্ট চলে যায়। খাজা নামের শক্তপোক্ত শরীরের লোকটা মাহার শরীরে বাজেভাবে হাত বুলোয়। কামড়ে সেখান থেকে পালিয়ে এলোমেলো ছুটে মাহা। ঘাড়ে আঘাত তখনও। জোরে চিৎকার দিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। হুট করে চোখ মেলে তাকায় মাহা। এই স্মৃতিগুলো সে ভুলে গিয়েছিল। কি অদ্ভুত! মাহা উঠে দাঁড়ায়। তাকে সম্পূর্ণ জানতে হবে। তার মস্তিষ্ক এই ধাক্কা নিতে পারছে না। শব্দহীন পায়ে ঘরে প্রবেশ করে। সার্থক তখনও গভীর ঘুমে মগ্ন। মাহা সুযোগ বুঝে বেরিয়ে পড়ে ঘর থেকে। নিকষ অন্ধকার ঠেলে ছুটে যায় সেই লাইব্রেরি। নিজের মোবাইলটা সাথে নেয়। আলো সে জ্বালাতে পারবে না। মোবাইলের আলোই তার ভরসা। বাইরে তখন নিশুতি রাতের কান্নার শব্দ। ঘেউ করে টানা সুরে ডেকে চলেছে এক কুকুর। মাহা লাইব্রেরি প্রবেশ করে। উন্মাদের মতো খুঁজে বের করে সে ডায়েরি। মোবাইলে আলো জ্বলছে। সেটা পাশের টেবিলে রেখে ডায়েরির পাতা উল্টায় মাহা। আর কোনো লেখা নেই, তবে একটা পৃষ্ঠায় নকশা আঁকা। কোনো ঘরের নকশা। অন্ধকার সহনীয় হয়ে উঠেছে চোখে। আশেপাশে পর্যবেক্ষণ করে মাহা বুঝতে পারে এটা তো এই লাইব্রেরিরই নকশা। নকশায় স্পষ্ট দেখা যাচ্ছে দক্ষিণ পাশে বুক শেলফ দুদিকে সরানো। ভিতরে রাস্তা। মাহা আরও অবলোকন করে গুলশানে বাসার লাইব্রেরিটা ঠিক এমনই ছিল। এতদিন মাহার মাথায় আসেনি বিষয়টা। মাহা মোবাইলটা হাতে নিয়ে দক্ষিণ পাশের বুক শেলফের সামনে দাঁড়ায়। কি করে খুলবে এটা? প্রায় শখানেক বই এই শেলফে। একটা করে বই সরিয়েও কোনো কুল কিনারা পাচ্ছে না মাহা। অপারগ হয়ে ধাক্কালো খানিক সময়ে। না, কোনো ক্রমেই খুলছে না। মাহার জানতেই হবে এর পিছনে আরও কি রহস্য লুকানো আছে। 127। লেখিকা অ্যাগাথা ক্রিস্টি এর দুটি বই দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস এবং দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, এই দুটি বই ছিল একদম বুক শেলফের মাঝে। মাহা বই দুটি নিচে ফেলে দিতেই স্বয়ংক্রিয়ভাবে বুকশেলফের মধ্যখান ভাগ হয়ে যায়। আচানক এমন হওয়ায় মাহা ভয় পেয়ে খানিকটা পিছিয়ে আসে।
মোবাইলের আলো ফেলে ভিতরে। ঘুটঘুটে আধার। মোবাইলের আলোয় ঝাপসা একটা রাস্তা আবিষ্কার করে মাহা। ভয় ভয় ভিতরে প্রবেশ করে। কেমন একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসছে নাকে। পচা, গলা, বিগলিত কিছুর শক্ত একটা গন্ধ। মাহা সাহস নিয়ে ভিতরে যায়। ছোট গলি। যত ভিতরে প্রবেশ করছে গন্ধ ততই প্রবল হচ্ছে। একসময় গলির শেষমুখে এসে মাহা বৃহৎ কামরা খুঁজে পায়। সম্মুখে খালি। ঝাপসা আলোয় কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। হাঁটতে হাঁটতেই কিছু একটার সাথে পায়ে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায়। সে মোবাইলও নিচে পড়ে যায়। আলো নিভে গেছে। মাহা হাতড়ে খুঁজে চলেছে মোবাইল। একসময় কি যেন লাগে মাহার হাতে। মাহা হাত দিয়ে চাপ দিতেই তার হাত জিনিসটার ভিতরে প্রবেশ করে। গলিত তুলতুলে কিছু একটা। মাহা পায়ের কাছে মোবাইলের অস্তিত্ব পেতেই অন্য হাতে তা নেয় এবং লাইট জ্বালাতেই সে চিৎকার করে ওঠে। থরথর করে কাঁপছে তার শরীর। একটা মৃত গলিত লাশের হৃৎপিণ্ডের দিকটায় হাত প্রবেশ করিয়েছে মাহা। মাহা দ্রুত হাত টেনে খুলে। হাতে লালচে, আঠালো গলিত মাংস। মোবাইলের আলো চোখে সহনীয় হয়ে ওঠে। মাহা আশেপাশে তাকিয়ে দেখে এক সারিতে সাদা কাপড় কিংবা কাপড়বিহীন কতগুলো লাশ। পাশে লাশ রাখার ফ্রিজ। লাশ রাখার ফ্রিজগুলো খুবই সরু থাকে। চতুর্ভুজ আকৃতির বক্সের ন্যায়। ভিতরে মৃতদেহ শোয়ানোর মতো জায়গা। চেয়ারে বেঁধে রাখা একজন ব্যক্তির লাশ। চোখ গলে গেছে। শরীরের মাংস অবশিষ্ট নেই। কেবল কঙ্কাল। আরেক পাশে ছিন্ন কতগুলো মুন্ড। দেয়ালে বড় অক্ষরে লেখা HBP, হিউম্যান বডি পার্টস। কাচের বয়ামে সংরক্ষণ করে রাখা চোখ, কিডনি আরও কয়েক ধরনের অঙ্গ। মাহা আতকে ওঠে। তরতর করে শরীর ঘামছে তার। ক্লাস্ট্রোফোবিয়ায় আক্রান্ত মাহার দম আটকে আসছে। মাহা বিকট এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। মাহার যখন চোখ খুলে সে আবিষ্কার করে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে তাকে। আলো আধারের খেলা হলরুমে। সামনে রকিং চেয়ারে বসে মাউথ অর্গান বাজাচ্ছে সার্থক। মাহা যখন চোখ মেলে সার্থকের দিকে চাইল তখনই তার মাউথ অর্গান বাজানো বন্ধ হয়। শান্ত চোখে সে তাকায় মাহার পানে। শান্ত তার দৃষ্টি। ওই ঘরে কেন প্রবেশ করলে মাহা? রাগে, ক্ষোভে ক্রন্দনরত গলায় মাহা বলে, আপনার সত্যটা দেখে ফেলে কি ক্ষতি করে ফেললাম? না, মাহা। তুমি কোনো কালে আমার ক্ষতি করতে পারো না। তুমি আমার পবিত্রা। চুপ। সার্থকের শান্ত কথার পিঠে মাহা চিৎকার করে ওঠে। আপনি একটা সিরিয়াল কিলার। মানসিকভাবে বিকৃত মানুষ। প্লিজ মাহা। আমাকে ভুল বুঝো না। আমি। কি সাফাই দিবেন আপনি? এত খুন আপনি নিজ হাতে করেছেন। আমার বুকটা ফেটে যাচ্ছে সার্থক। আমি আপনাকে ভালোবেসেছিলাম। আপনার বাড়ি গাড়ি সবটা খুনের টাকায়। চিৎকার করো না মাহা। তোমার শরীর খারাপ করবে। আমার সাথে নাটক করার প্রয়োজন নেই। আপনি বিকৃত মস্তিষ্কের মানুষ সার্থক। আপনি চৈতিকে খুন করেছেন, তাই না? আমাকে সব খুলে বলুন। নয়তো আমি আত্মহত্যা করব। মাহা। করুণ গলা সার্থকের। দীর্ঘশ্বাস ফেলে সার্থক। হাসপাতাল থেকে ডক্টর জিনিয়ার মাধ্যমে EHC এর অধিকারী সম্পর্কে জানতে পারি। ঢাকায় আমরা চাইলেই তাকে খুন করে গুম করতে পারতাম।
কিন্তু আমাদের তাকে জীবন্ত লাগবে। ঢাকা এয়ারপোর্টের কড়া সিকিউরিটিতে আমরা চাইলেই তাকে নিয়ে বিদেশ যেতে পারতাম না। সিলেট থেকে তা সহজ হতো। মিস তাজ বারবার মানা করে দিয়েছিল ঢাকা শহরের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না গুম করতে, কারণ গুম হওয়া শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়ার জন্য সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাস্তায় নামে আন্দোলন করে। তাই চাচ্ছিলাম এমন কিছু করব যাতে সবাই ভাবে মেয়েটা বিদেশে চলে গিয়েছে স্বেচ্ছায়। লুবানকে কাজে লাগালাম। শুরু হলো লুবানের নাটক। সিলেটে লুবানের টানে ছুটে আসে সে। রুতবা পাগলি তার হাত ধরে সতর্ক করে দিয়েছিল তাকে। বাইক নিয়ে আমার লোকেরাই পিছু করেছিল তোমাদের খাসিয়া পল্লী যাওয়ার পথে। এখানে একটা ভুল বুঝাবুঝি হয়। লেগুনা চালকও আমার লোক। তাদের কাজই মাঝ রাস্তায় লোক নামিয়ে দেওয়া, পরে ট্রাকে পিষে তাদের শিকার করা। তারা ভুলে তোমাদের উপরেই আক্রমণ করে বসে, পরে আমার নির্দেশে ফিরে আসে। ওই দিন বিকেলে লুবানের সাথে দেখা করতে আসো তোমরা। জিদানকে পাঠাই আমি। সেই নতুন WCSA সাথে রবার্ট মুইংচিন খাজাও ছিল। আমার আর লুবানের গুরুত্বপূর্ণ মিটিং ছিল বিদেশি ক্লায়েন্টদের সাথে। বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে চৈতিকে খুন করে জিদান। আমি আজও জানি না তোমার জায়গায় চৈতি কেন গিয়েছিল সেদিন। অদ্ভুত ব্যাপার, আমাদের লোক মাহা হোসেনের ছবি দিয়েছিল, তাও ছিল চৈতির। ভুলে চৈতিকে মাহা ভেবে তার ছবিই আমাদের নিকট দেয় সে। আমরা চৈতিকে মাহা ভেবে বসলাম। ভাগ্য খেলছিল আমার সাথে। কেন এর উত্তর সার্থক না জানলেও মাহা তো জানে। চৈতিকে অপরাধবোধ থেকে বাঁচাইতেই মাহা এই ছোট একটা খেলা খেলে। গাছের পিছনে দেখার পর তারা আটক করে তোমাকে, নিয়ে যায় জঙ্গলের ভেতর আমাদের আরেক আস্তানায়। রবার্ট একজন বিজ্ঞানী ছিল। ছিল বলছি কারণ আমি তাকে খুন করেছি। সে এক ফর্মুলা আবিষ্কার করে। এটা মূলত আতঙ্কবাদী জঙ্গি জনগোষ্ঠীর জন্য তৈরি করেছিল সে। তারা বোম বানানোর জন্য বিভিন্ন বিজ্ঞানীদের কিডন্যাপ করে। বোম বানিয়ে ফেলার পর যদি সেই বিজ্ঞানীর শরীরে এই ইনজেকশন পুশ করা হয় তাহলে সেই ব্যক্তি বিগত কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছরের স্মৃতি ভুলে যাবে, যাতে বিজ্ঞানীরা যদি বেঁচেও ফিরে তারা যেন কিছু বলতে না পারে। এই ফর্মুলা সফল হলে কোটি কোটি টাকা কামাতো রবার্ট। তার প্রয়োজন ছিল একটা মানুষের, যে তার গিনিপিগ হতে পারবে। সে তোমাকে গিনিপিগ বানানোর সিদ্ধান্ত নিল এবং তোমার রক্তে ইনজেকশন পুশ করে ফর্মুলা প্রবেশ করালো। তবে তুমি বেঁচে ফিরে গেলে। জিদান রুমানাকে বুঝো দিল। জিদান আমার মতো হতে চাইতো সবসময়। তাই সে একটা ছিন্ন পা আগুন পাহাড়ে ফেলে আসে। আমি জানতাম না পুলিশের এসপি তোমাদের পরিচিত। জিদানের নির্বুদ্ধিতার কারণে আমি রাগে ক্ষোভে তখন উন্মাদ প্রায়। সকল ক্ষোভ গিয়ে পড়ল তোমার উপর। জিদান সকল খোঁজ দিচ্ছিল আমাকে। সিদ্ধান্ত নিলাম ফেরার পথে ট্রেনে খুন করব তোমাকে, তাও নিজ হাতে। সার্থকের কথায় আতকে উঠে তার পানে চায় মাহা। ভিতরটা অন্তঃসার শূন্য লাগছে। এতবার মৃত্যুর সম্ভাবনা থাকার পরেও আজ মাহা জীবিত। তার কারণে চৈতির জীবন গিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছে মাহার বুকে। রুদ্ধ হয়ে আসা কণ্ঠে সে বলে, আপনি আমাকে খুন করার জন্য গিয়েছিলেন সার্থক? সার্থক মাথা নুইয়ে বলে, হ্যাঁ মাহা। তবে বিশ্বাস করো, তোমার মায়াবী চেহারা, তোমার কণ্ঠ, তোমার উপস্থিতিতে জীবনে প্রথমবারের মতো এক ধাক্কা লেগেছিল আমার বুকে।
সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম তোমার নাম মাহা শুনে। হলুদ অলকানন্দার মতো মেয়েটাকে ভালোবেসে ফেললাম আমি। আমার মতো নরপিশাচের হৃৎপিণ্ডের লাবডাব বেড়ে গেল মাহা তোমার সংস্পর্শে এসে। ট্রেনে ডাকাত হামলা হওয়ার পর যখন তোমাকে নিয়ে জঙ্গলে ছুটে গেলাম, তখন আমার মস্তিষ্ক বলছিল সুবর্ণ সুযোগ শেষ করে দাও একে। আমার মন বলছিল না। তোমাকে কোলে নিয়ে বুকের মাঝে নিয়ে অনুভব করলাম আমার এতকালের উত্তপ্ত বুকটা শান্ত হয়েছে। অদেখা এক বন্ধনে তোমার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেলাম আমি। এতটা শান্তি আমি কেবল মায়ের কোলে পেতাম। আমি পারলাম না তোমাকে খুন করতে। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বিয়ে, তোমার পালিয়ে যাওয়া। জানো ভীষণ রাগ হয়েছিল আমার সেদিন। রবার্ট মুইংচিন অবশ্য আমাকে অনেক বুঝিয়েছে। আমি মানিনি। মুইংচিন তোমাকে হাসপাতালে হত্যার চেষ্টা করে। তোমার প্রতি তার অনেক ক্রোধ ছিল। তাকে আমি হুকুম করেছিলাম এমনটা যেন দ্বিতীয়বার না হয়। তারপরও রবার্ট তোমাকে অপহরণ করে। আমি সেখান থেকেই তোমাকে রক্ষা করে আমার বাড়ি নিয়ে আসি। এমিলিনের আমাদের সুখ সহ্য হতো না, আমি বেশ বুঝতাম। তারপর লুবান তোমার সাথে খারাপ আচরণ করে, আমি তাকে হত্যা করি। রবার্ট তোমাকে গিনিপিগ বানাতে চেয়েছিল। রবার্টের ইনজেকশনের সাইড ইফেক্টে তুমি আজেবাজে স্বপ্ন দেখতে। স্বপ্নে বারবার চৈতিকে দেখতে। আমি তাকেও হত্যা করি। মাহা, আমি তোমার উন্মাদ প্রেমিক। এমিলিন, নিভা মিলে আমাদের সন্তানকে পৃথিবীতে আসতে দেইনি। আমি তাদেরও পৃথিবী থেকে বিদায় করে দেই। ডেভিড তোমার সাথে খারাপ আচরণ করে। আমি তাকেও হত্যা করি। মেরি তোমাকে মারতে চেয়েছিল, তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেই। তোমার বেলায় আমি কাউকেই যে ছাড় দিতে পারি না মাহা। মুইংচিনকে মারলেন কেন? মাহার শান্ত ভগ্ন গলায় প্রশ্ন। মুইংচিন ছোট বাচ্চাদের মাংস খেতে ভালোবাসে। লাইব্রেরি রক্তাক্ত হাতে মুইংচিনকে দেখে ফেলে রাতুল। রাতুলকেও অবলোকন করে মুইংচিন। আমি তাকে বারবার সতর্ক করেছি সে যেন তোমার কিংবা তোমার পরিচিত কারো ক্ষতি না করে। তারপরও সে রাতুলকে গুম করে, খুন করে, ভক্ষণ করে। আমি জিদানকে নির্দেশ দেই সে যেন দোষী হয়, নয়তো ফাঁসতে হবে আমাকে। তাজের সাথে বিয়ের পর থেকেই সম্পর্কের অবনতি ঘটেছে। আমি চাইলেও সে আমার কোনো উপকার করবে না, আবার ক্ষতিও করবে না। যদিও রেজওয়ানের টিমে আমাকে বাঁচাতেই ঢুকেছিল সে। রেজওয়ানকে বিভিন্নভাবে কনফিউজড করে দেয় তাজ। মাতব্বর শরীফের সিলেট আসার খবরটাও সেই দেয় আমাকে। আমার লোকজন মাতব্বর শরীফকে গায়েব করে। আমি গুলি করি রেজওয়ানের হাতে। ভিতরে চেয়ারে বসানো লাশটাই মাতব্বর শরীফের। যাই হোক, রুমানা কষ্ট পাওয়ায় তুমি কষ্ট পেলে, তাই মুইংচিন দুনিয়া ছাড়ল। বিশ্বাস করো মাহা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। তাহলে এসব কাজ কেন করছেন? কারণ আমি অপারগ। WCS এর সদস্যরা চারপাশে ওত পেতে আছে। ছিঁড়ে খাবে তোমাকে। আমি তা কিভাবে হতে দেই মাহা? আমি যতদিন এই আসনে আছি তুমি নিরাপদ থাকবে। আমার এমন নিরাপত্তা চাই না। আমার এমন জীবন চাই না। মাহা চিৎকার করে কাঁদে। নাহারকে পাহারায় বসিয়ে সার্থক বাইরে বেরিয়ে যায়। আজকের মধ্যেই তার একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে হবে। মাহা ঘুমের ভান ধরে পড়ে আছে। হাতের বাঁধনটা প্রায় খুলে ফেলেছে। নিজের চোখের সামনে এত অন্যায় দেখেও মাহা কিছুতেই চুপ করে থাকবে না। তবুও সার্থক নামক মানুষটার জন্য বুক পুড়ছে মাহার।
মাহা কেমন করে থাকবে সার্থক বিনে। 128। নাহার হলরুমের বাথরুমে গিয়েছে। তার মোবাইলটা সোফায় রাখা। সোফার সামনেই মেঝেতে মাহাকে বেঁধে রাখা হয়েছে। বাইরে নিকষ কালো অন্ধকার। বাগানে ঝুলানো টিমটিম লাইট থেকেই ঘরে আলো ঢুকছে। মাহা হাতের বাঁধন খুলে ফেলে। সার্থক শিথিল করেই বেঁধেছিল। মাহা যেন ব্যথা না পায়। মাহা উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। অতঃপর দৌড়ে আসে সোফার কাছে। শরীর ঠকঠক করে কাঁপছে তার। মস্তিষ্ক বিরান হয়ে আছে। এক বুক ভালোবাসে মাহা সার্থককে। কিন্তু তাই বলে একটা নরপিশাচ, নরখাদককে মাহা কি করে ছেড়ে দিতে পারে? কত কত প্রাণ গিয়েছে তার হাতে। আরও হয়তো যাবে। নিজের চোখে সবটা দেখে মাহা কি করে চুপ করে থাকবে? সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মন বলছে, তাকে রেজওয়ানের হাতে তুলে দেওয়া মানে তার ফাঁসি নিশ্চিত। মাহা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। মোবাইলটা সোফায় রাখা। লক নেই। এটা মাহা জানে। রেজওয়ানের নাম্বার মাহার মুখস্থ। সৃষ্টিকর্তা, এমন পরিস্থিতি কেন দিল আমাকে? যার সামান্য জ্বর, সামান্য ব্যথা আমি সহ্য করতে পারি না, আমি কেমন করে তার মৃত্যু সহ্য করব? আমি কেমন করে তাকে ছাড়া থাকব? আমার মানুষটা কেন আমার হয়েও আমার হলো না? এই দুঃখ আমি সইব কেমনে? আমার পৃথিবী যাকে ঘিরে সেই মানুষটা বিনে আমি থাকব কেমনে? হু হু করে কেঁদে উঠে মাহা। মাহা তো তাকে ভালোবাসে। সার্থকের ফাঁসি হলে মাহা কি করে বাঁচবে? মাহার মনে হয় থাকুক না আমার মানুষটা অপবিত্র। আমি তার সাথেই থাকব। সার্থককে ছাড়া পৃথিবী মাহা কল্পনাও করতে পারে না। কেন মাহার সাথেই এমন হয়? যাদের মাহা ভালোবাসে তারাই ছেড়ে চলে যায়। সার্থককে ছাড়া মাহা থাকতে পারবে না। না, সার্থককে ছাড়া মাহার পৃথিবী অচল। মাহার জীবন অচল। সোফায় কতক্ষণ বসে থাকে মাহা। মাথায় ভীষণ ব্যথা হচ্ছে। মাথা চেপে ধরে বসে থাকে সে। হালকা চোখ বুজে আসে। চোখের সামনে চৈতির অবয়ব। মাহার উপর হাসছে চৈতি। মাহাকে চিৎকার করে বলছে, তুই একটা বিবেকহীন মানুষ মাহা। তুই একটা স্বার্থপর। ভালোবাসার কাছে আজ তোর বিবেক বিবর্জিত। ছি! ধিক্কার তোকে। মাহা চোখ মেলে তাকায়। নাহার দরজা ধাক্কাচ্ছে। বারবার বলছে, ম্যাডাম, দরজা খুলেন। মাহা ম্যাডাম। মাহার সেসবে খেয়াল নেই। সে কাপা হাতে মোবাইল হাতে নেয়। ছোট করে একটা মেসেজ পাঠায় রেজওয়ানের কাছে। আমাকে সাহায্য করুন রেজওয়ান ভাই। আমি খুব বিপদে আছি। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মোবাইলটা লুকায় মাহা। উঠে দাঁড়াতেই দেখে সার্থক পিছনে দাঁড়িয়ে। কি করছিলে তুমি মাহা? সার্থকের শান্ত সুরে অন্তরাত্মা কেঁপে উঠে মাহার। তুতলিয়ে সে বলে, কি? কিছু না তো। আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা চিন্তাও করো না মাহা। আমি কিন্তু সব ধ্বংস করে দিব। সার্থক ঠান্ডা সুরে বলে। চোখ দুটো অদ্ভুত লাল। বাম হাত মুঠ করে রাগ নিবারণের চেষ্টা চালাচ্ছে সে। মাহার লুকানো মোবাইলটা একটানে নিয়ে মেঝেতে আছাড় মারে সার্থক। মাহা ভয়ে চোখ বুজে আছে। টেবিলের উপরে রাখা কাচের প্লেটের মতো শোপিসটা মেঝেতে ফেলে দেয় সার্থক। আমাকে রাগিও না মাহা। আমি রাগলে কতটা ভয়ঙ্কর হতে পারি তুমি কল্পনাও করতে পারবে না।
মাহা মাথা নুয়ে কাঁদছে। সার্থক মাহার গাল চেপে ধরে, যদিও আলতো করে, তবে কঠোর সুরে বলে, আর এক ফোঁটা অশ্রু যদি এই চোখ থেকে পড়ে, আমি এই মুহূর্তে বাইরে গিয়ে 10টা খুন করব। তুমি অনামিকা আঙুলের আমার দেওয়া আংটি কেন ফেলে দিয়েছ মাহা? আনসার মি। সার্থকের চিৎকারে আতকে উঠে মাহা কান্না থামানোর চেষ্টা করে। আংটিটা কখন মেঝেতে পড়েছে মাহা নিজেও জানে না। মাহার হাত ধরে তাকে উপরে নিজেদের ঘরে টেনে নেয় সার্থক। সব ব্যবস্থা সে করে এসেছে। রবার্টের রেখে যাওয়া ফর্মুলা এখনও তার কাছে আছে। ডেভিড যেদিন মাহার সাথে খারাপ আচরণ করল সেদিন রাতেও মাহার শরীরে তা প্রবেশ করিয়েছিল সার্থক, যাতে মাহা কোনো ডিপ্রেশনে না থাকে। আজ যখন অর্ধেক সত্য জেনেই ফেলেছিল তাই সম্পূর্ণ সত্য মাহাকে জানিয়ে দেয় সার্থক। এবারে ফর্মুলা প্রবেশ করাবে শরীরে। মাহার যখন চোখ খুলবে এখনকার কোনো কথাই মনে থাকবে না তার। নতুন জায়গা, নতুন পরিস্থিতি, নতুন জীবন। সার্থকের মাহাকে চাই। মিথ্যা, ছল সব করে হলেও তার মাহাকে চাই। যে কোনো মূল্যে চাই। নিজেদের ঘরে ঢুকে মাহাকে বিছানায় ছুঁড়ে ফেলে সার্থক। পাগলের মতো ড্রয়ারে ফর্মুলার কাচের বোতল খুঁজে। মাহা চুপ করে বসে আছে খাটে, ভাষাহীন হয়ে পড়েছে। সার্থকের ঝাঁকড়া চুলগুলো এলোমেলো, চোখে মুখে উদ্ভ্রান্ত ভাব। সাদা শার্ট ঘামে ভিজে চুপচুবে। অদ্ভুতভাবে মাহার গায়েও আজ সাদা 3 পিস। সার্থক ফর্মুলা খুঁজে পায়। আরেক ড্রয়ার খুলে ইঞ্জেকশনের ভিতর ফর্মুলা প্রবেশ করাই। ঘরে করা লাইটের আলো। ড্রয়ারের ভিতর প্রেগন্যান্সি কিট দেখে থমকে যায় সার্থকের হাত। স্পষ্ট পজিটিভ। সার্থক চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি প্রেগন্যান্ট মাহা? মাহা নিশ্চুপ। সার্থক আরও ক্ষেপে যায়। ডাক্তারের মাধ্যমে মাহাকে জানিয়েছিল মাহা মা হতে পারবে না। গর্ভ নিরোধক ঔষধ দিত মাহাকে সে। তাও মাহা প্রেগন্যান্ট হলো কি করে? তুমি আমার দেওয়া ঔষধ খাওনি মাহা? মাহা কোনো উত্তর দেয়নি। সার্থক রেগে আশেপাশে থাকা সবকিছু ভাঙচুর শুরু করে। কেন আমার কথার অবাধ্য হও তুমি? আমি কি তোমাকে কম ভালোবাসি? এই বাচ্চার কারণে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো তুমি। আমার বাচ্চা চাই না। এই বাচ্চা আমি এবর্ষণ করাব। সার্থকের কথায় চমকে উঠে মাহা। হাত চলে যায় পেটে। নিজের সন্তানকে মেরে ফেলতে চাচ্ছে সার্থক। আপনি এতটা নির্দয়। তোমার জন্য আমি অনেক অনেক নিষ্ঠুর হতে পারি। সার্থক ড্রয়ারের কাছে ছুটে যায়। সেখানে ইঞ্জেকশন রাখা। মাহা বুঝতে পারছে এই ইঞ্জেকশন যদি মাহার শরীরে একবার পুশ করা হয় তাহলে মাহা সব ভুলে যাবে। বাচ্চার কথাও ভুলে যাবে। তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে মাহা। সার্থক পিছন থেকে চিৎকার করছে, আমার আসল রূপ দেখতে না চাইলে চুপচাপ ফিরে এসো। আমি কিন্তু ভয়ঙ্কর হতে পারি। মাহা উদ্ভ্রান্তের মতো সিঁড়ি দিয়ে নিচে নামছে। সার্থক পিছনে আসছে। হাতে ইঞ্জেকশন। নরপিশাচের মতো লাগছে তাকে। নরম, কোমল সার্থক যেন রাগের তাড়নায় হিংস্র হয়ে উঠেছে। মাহা, থামো। মাহা, আমি রেগে গেলে কিন্তু সব ধ্বংস করে দিব। হলরুমটায় আলো আধার। মাহা সোফার পিছনে গিয়ে লুকায়। সার্থক হলরুমের মাঝে দাঁড়িয়ে নরম গলায় ডাকছে, মাহা, সোনা, সামনে আসো। আমি কিছু করব না সোনা। ভয় ঠকঠক করে কাঁপছে মাহা। বুক ফেটে কান্না আসছে তার। হাত কামড়ে কান্নার আওয়াজ বন্ধ করে মাহা।
হিচকি উঠে গেছে তার। সার্থক ডাকছে কোমল সুরে, মাহা, অলোকানন্দা আমার। মাহা, আমি জানি তুমি টেবিলটার নিচে। সুর টেনে বলে সার্থক। উকি দেয় ডাইনিং টেবিলের নিচে। ভয়ঙ্কর শীতল সার্থকের গলা। নীরব রজনী চিরে ভুতুড়ে লাগছে সে সুর। মাহাকে না পেয়ে টেবিলের উপরে রাখা গ্লাস ছুঁড়ে ফেলে মেঝেতে। সার্থক সোফার দিকটায় আসতেই হামাগুড়ি দিয়ে বড় পিলারটার পিছনে ছুটে যায় মাহা। সার্থক আবার সুর করে বলে, মাহা, তুমি কি এখানে? মাহাকে সোফার পিছনে খুঁজে না পেয়ে টেবিলে লাথি মারে সার্থক। মাহা বলে চিৎকার করে উঠে। মাহা পিলারের পিছনে দাঁড়িয়ে। পাশে থাকা টেবিলে একটা ছাই রঙের চীনামাটির ফুলদানি রাখা। বেশ শক্ত। সার্থকের প্রাচীন জিনিসের অনেক শখ। এই ফুলদানিটা নিলামে বড় শখ করে চীন থেকে কিনেছিল সার্থক। মাহা ফুলদানিটা হাতে নেয়। সার্থক আস্তে আস্তে এগিয়ে আসছে পিলারের কাছে। মাহা ফুলদানি হাতে দাঁড়িয়ে। সার্থক মাহা বলে উকি দিতেই শরীরের সমস্ত জোরে মাহা আঘাত করে সার্থকের মাথায়। 129। মাহা যখন সার্থককে আঘাত করে তখন সার্থকের চোখে ছিল বিস্ময়। সার্থক বিশ্বাস করতে পারে না তার মাহা, তার অলোকানন্দা তাকে আঘাত করেছে। মাহা সার্থককে আঘাত করার কালে তার শরীরে কোত্থেকে যেন পৈশাচিক শক্তি এসে জড়ো হয়। অত্যধিক জোরে আঘাত করে সে সার্থককে। সার্থকের হাত থেকে মাটিতে পড়ে যায় ইঞ্জেকশন। সার্থক মাথা চেপে ধরে লুটিয়ে পড়ে মাটিতে। যতটা জ্বালা সে শরীরে অনুভব করছে তার থেকে অধিক জ্বালা হচ্ছে তার অন্তরে। তার অন্তর চিৎকার করে বলে, আমি মারা গেলে তোমার কি হবে মাহা? তোমার যে এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি যে একা হয়ে যাবে। মাহা, আমি তোমাকে খুব ভালোবাসি। সৃষ্টিকর্তা, কখনো আপনার কাছে কিছু চাইনি। অনেক ভুল করেছি জীবনে। আজ চাচ্ছি, আমার মাহাকে আপনি ভালো রাখবেন। মুখে বলার মতো সময় সার্থক পায় না। মাহা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। লাল তরলে মেঝে ভেসে যাচ্ছে। সার্থকের চোখ বুজে আসছে। যন্ত্রণায় মেঝেতে কাতরাচ্ছে সে। মাহা ঝাঁপিয়ে পড়ে সার্থকের বুকে। চিৎকার করে বলে, না, না সার্থক, প্লিজ না, প্লিজ, আমাকে ছেড়ে যাবেন না। সার্থক, সার্থক। মাহা পাগলের মতো চিৎকার করছে। সার্থকের গালে হাত রেখে ডেকে চলেছে তাকে। সার্থক অবশ হয়ে আসা শরীরে বিড়বিড় করে, ভালো থেকো মাহা, ভালোবাসি। চেষ্টা করে মাহার এলোমেলো চুলে একখানা চুমু খেতে পারে না। অনেক রক্তক্ষরণ হয়েছে তার। ক্রমাগত হচ্ছে। সারা জীবনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে সার্থক। রেখে যায় ক্রন্দনরত অসহায় এক প্রেয়সীকে। পেটে নিজের সন্তানকে, নিজের সাম্রাজ্যকে। সুখী হয়ে সংসার করা সার্থকের আর হয় না। মাহা পাগলামি করে। সার্থকের চুলে, গালে, ঠোঁটে হাত বুলায়। চুমু খায় অজস্র। নাম ধরে ডাকে। সার্থক কথা বলে না কেন? সার্থকের কপালে চুমু খেয়ে মাহা বলে, আমি আপনাকে আঘাত করতে চাইনি তো। রাগ করেছেন? প্লিজ উঠুন না, আমার ভয় লাগছে তো। এই সার্থক, উঠুন না। এই যে আমি কানে ধরছি। আর আপনার অবাধ্য হব না। আপনার সব কথা মেনে নিব। আপনি যা বলবেন তাই করব। আপনি আমার নাম ধরে একবার ডাকুন না সার্থক। মাহার সাদা জামা সার্থকের রক্তে মাখামাখি।
মাহা অহেতুক কথা বলতে বলতে সার্থকের বুকে মাথা রেখেই অজ্ঞান হয়। পুলিশ ফোর্স নিয়ে এসে মাহা আর সার্থককে মেঝেতে পড়ে থাকতে দেখে অবাক হয়ে যায় রেজওয়ান। মিস তাজও আছে সাথে। তাজের ভিতরটায় অনেক কষ্ট হচ্ছে। কিছু ভালোবাসা থাকে নীরবে। তাজের ভালোবাসাটাও ঠিক তেমনই ছিল। সকালবেলা মাহার মেসেজ দেখার সাথে সাথেই প্লেনে করে সিলেট ছুটে আসে রেজওয়ান। অতঃপর সিলেট পুলিশ ফোর্সকে নিয়ে প্রবেশ এই বাংলোতে। মাহাকে বারবার ফোন করেও তার খোঁজ পায়নি রেজওয়ান। তাই চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল তার। হাসপাতালে নেওয়ার সাথে সাথেই সার্থককে মৃত ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার। মাহাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। শরীর প্রচণ্ড দুর্বল। বেশি চাপ পড়লে বাচ্চার ক্ষতি হতে পারে। মাহা প্রেগন্যান্ট শুনে আরও অবাক হয় রেজওয়ান। রুমনাকে কল করে হাসপাতালে আসতে বলে। রুমানা, অনেক রওনা দিয়েছে। এশা সিলেট থাকায় ওকে ফোন করে হাসপাতালে যেতে বলে রুমানা। ইনভেস্টিগেশন চালানো হয় বাংলোতে। লাইব্রেরির সেই ঘর থেকে বের করা হয় শতখানেক লাশ। নাহারকে গ্রেফতার করা হয়। এরই মাঝে সার্থকের ডায়েরি খুঁজে পায় তাজ। আশেপাশে অন্যরা আছে, তবুও সে পাতা উল্টোয়। কয়েক জায়গায় নিজের নাম দেখে সেই পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে তাজ। এটা সত্যি সার্থককে তাজ ভালোবাসত। অদ্ভুত মায়া কাজ করত মানুষটার প্রতি। সেই পূর্ণিমার রাতে ক্রসফায়ার করার সময় দুটো চোখ দেখে তাজ বুকে ধাক্কা অনুভব করে। মন বলে এই মানুষটার সাহায্য না করলে তোর জীবন বৃথা তাজ। তাকে কাছে চাই না, কেবল একটু সান্নিধ্য চাই। কত শতবার সার্থককে বাঁচিয়েছে তাজ। বয়স ৩০-এর কোঠা পেরিয়েছে, তবুও এখনো বিয়ে করেনি। এএসপি রেজওয়ানকে ভুল ফাইল দেওয়া, চৈতি যে নাম্বারে কথা বলত লুবানের সাথে সে সিমের তথ্য গোপনসহ আরও কত ছলনা। সার্থকের মৃত্যুতে তাজেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু এসবে তার নাম জড়ালে ফাঁসি নিশ্চিত। বাড়িতে প্রতিবন্ধী ভাই, অসুস্থ মা বাবা, তাদের কি হবে? নিজের নাম কোনোভাবেই এসবে জোড়াতে চায় না সে। সার্থকসহ যারা তাকে চিনত তারা সবাই মারা গিয়েছে। তাই ডায়েরির যে পৃষ্ঠাগুলোতে তার নাম পেয়েছে সব ছিঁড়ে ফেলেছে সে। তারপর ডায়েরি তুলে দেয় রেজওয়ানের হাতে। সব পড়ে কিংকর্তব্যবিমূঢ় রেজওয়ান। এসবও সম্ভব। লাইব্রেরি অনুসন্ধানকালে আরও একটা ডায়েরি খুঁজে পাওয়া যায়। তাতে WCS এর সকল সদস্যের নাম, ঠিকানা লিখা আছে। সারা দেশে স্রোতের চেয়ে অধিক গতিতে ছড়িয়ে পড়ে এই খবর। কারফিউ জারি করা হয়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মাহার জ্ঞান ফিরেনি। পোস্টমর্টেম করা হয় সার্থকের দেহ, যে নিজ হাতে চিরে ফেলত মানব দেহ। আজ তার দেহ চিরে ফেলে ক্ষত বিক্ষত করা হয়। রেজওয়ান সহ কয়েকটি টিম মিলে খুঁজে খুঁজে ক্রসফায়ার করে WCS এর সদস্যদের। উপরমহল থেকে এটাই নির্দেশ করা হয়েছে। সবাই ভাবছে মাহারও এসবে সম্পৃক্ততা রয়েছে। মাহার জ্ঞান ফিরার অপেক্ষায় দেশবাসী। রেজওয়ানের কষ্ট হচ্ছে। প্রিয় মানুষটার সুখ তো সে সবসময় আল্লাহর কাছে চাইত। তার সব দোয়ায় মাহা থাকত। আজ দীর্ঘশ্বাস আসে রেজওয়ানের বুক চিরে। আইসিইউতে শোয়ানো মাহার নিথর দেহের পানে চেয়ে থাকে সে। এশার সাথেও দেখা হয়, কথা হয় না। রুমানা, অনেক এসে পৌঁছেছে। ৩ দিন পর যখন মাহার জ্ঞান ফিরে, মাহা সম্পূর্ণ এক পাথর মানবী। পাণ্ডুর তার মুখখানা, চুপচাপ, গুরু গম্ভীর তার আচরণ। রেজওয়ান সহ আরও কয়েকজন পুলিশ অফিসার নানা রকম প্রশ্ন করে তাকে। মাহা শুধু একটাই কথা আওড়ায়, আমি সার্থককে মেরে ফেলেছি।
আর কোনো কথা তার মুখে নেই। ঢাকার গুলশানের বাড়ি থেকেও উদ্ধার করা হয় লাশ, মানব শরীরের অংশ। মিডিয়া, দেশবাসী সরগরম। চ্যানেলে চ্যানেলে এই খবর। রেজওয়ান মাহাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। মাহাকে কি করে নির্দোষ প্রমাণ করবে সে? ঢাকায় আনার পরিকল্পনা করা হয় তাদের। লাশবাহী গাড়ি দিয়ে যখন সার্থকের লাশ ঢাকায় নিয়ে আসা হচ্ছিল তখন হুট করেই মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায় গাড়ি। দুপাশে ঘন জঙ্গল। কর্তব্যরত অফিসার ও ড্রাইভার দেখেন গাড়ির চারপাশে ঘোর অন্ধকার। কারা যেন ঘুরছে। জ্ঞান হারান তারা। চোখ খুলে তারা আর সার্থকের লাশ খুঁজে পাননি। সমস্ত জায়গা হতে সার্থকের ছবিগুলো উধাও হয়ে যায়। 130 মৃত মানুষেরা কখনো ফিরে আসে না। এই জগতে মৃত মানুষের ফিরে আসার কোনো নিয়ম নেই। সার্থকও আর ফিরে আসেনি। তার লাশও আর খুঁজে পাওয়া যায়নি। মাহা যখন সার্থককে আঘাত করেছিল তখন এক পৈশাচিক শক্তিতে ভর করেছিল তাকে। আঘাতটা এতই তীব্র ছিল যে মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। রক্তে ভেসে গিয়েছিল মেঝে। নাহার, খাজা থেকে জবানবন্দি নেওয়া হয়। তারা জানায় মাহার এসব কর্মকাণ্ডে কোনো হাত নেই। এদিক থেকে রক্ষা পায় মাহা। কেস থেকে অবশ্য সম্পূর্ণ রেহাই পায়নি। তবে সার্থককে হত্যা করার কেসটা তখনও চলছে। রেজওয়ান নিজের সর্বোচ্চ চেষ্টা করছে মাহাকে রক্ষা করার জন্য। মাহা, সে এক পাথর মানবী। কোনো অশ্রু তার চোখ দিয়ে বের হয় না। কোনো শব্দ তার কণ্ঠে নেই। চুপচাপ, নির্বাক। এশা, রুমানা প্রায়শই আসত জেলে মাহার সাথে দেখা করতে। সাবিনাও এসেছেন অনেকবার। এশাকে বহুদিন বাদে চোখের সামনে দেখে ফন্দি আটেন তিনি। অনেক হয়েছে। এখন যদি এই অপরাধীকে রেজওয়ান ঘরে তুলে তাহলে তা কোনো ক্রমেই তিনি মেনে নিবেন না। যদিও তিনি জানেন মাহা নিজেই কখনো যাবে না। তবুও সাবধান হতে ক্ষতি কি? এশার বাবা মায়ের সাথে কথা বলেন তিনি। বহু কসম, ছল ছুতোয় রেজওয়ানকে বাধ্য করেন এশাকে বিয়ে করতে। মায়ের এই রূপে খুবই কষ্ট পায় রেজওয়ান। এশাও পরিস্থিতির শিকার। জেলখানা, কোর্ট সব জায়গায় টানা হেচড়াকালে জন্ম নেয় মাহা আর সার্থকের সন্তান। আহা, একেই বলে ভাগ্য। যে মাহাকে 4টা বছর ফুলের টোকা দেয়নি সার্থক। যে মাহার সামান্য অসুখে হাসপাতাল তোলপাড় করে ফেলত সার্থক। আজ সে মাহা নিজের সাথে লড়াই করে, প্রসব বেদনা সয় সরকারি হাসপাতালের এক কোণে ডাক্তারদের বহু অবহেলার শিকার হয়ে জন্ম দেয় তাদের ভালোবাসার ফসলকে। ছেলেকে বুকে জড়িয়ে কান্না করে মাহা। এতদিনের জমানো সকল দুঃখ, কষ্ট বেরিয়ে আসে তার বুক চিরে। মাহার কান্নায় ধরণীয় কাঁদে সেদিন। মুষলধারে বৃষ্টি নামে আকাশের বুক হতে। এলোমেলো মাহা সহস্র চুম্বন এঁকে দেয় সার্থকের রেখে যাওয়া শেষ চিহ্নের কপালে, গালে। চিৎকার করে বলে, বাবা, তোমাকে পেতে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিসর্জন দিলাম। সে নেই। আমার অন্তরটা যে ক্ষত বিক্ষত হয়ে আছে বাবা। নিজের ছেলেকে বুকে জড়িয়ে অদ্ভুত প্রশান্তি মাহা অনুভব করে নিজের অশান্ত বুকে। বাংলাদেশ। এখানে একটা কেসের শুনানি চলে মাসের পর মাস। কখনো কেটে যায় কয়েক বছরও। মাহা নিজের সন্তানকে নিয়ে গাজীপুর কারাগারে জীবন পার করে। রেজওয়ান আসে। অসহায় চোখে চেয়ে থেকে চলে যায়। কারাগারে মাহার পরিচয় হয় অরি চাকমার সাথে। মাহার থেকে বছর 5 বড়। মাহা যখন বাচ্চা হাতে জেলে আসে তখন কি করে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে, কি করে কোলে নিবে কিছুই বুঝতে পারত না। ছেলেটাও ক্ষুধার জ্বালায় কাঁদত। মাহা ছেলেকে দেখে কাঁদত।
কেউ এগিয়ে না আসলেও অরি এগিয়ে আসে। মাহাকে যত্ন করে। মাহার ছেলেকে যত্ন করে। অরির বাড়ি ছিল টাঙ্গাইল। ওর যখন বয়স 17 তখন বাবা মায়ের সাথে তাঁত বুনত অরি। অরির বাবা মা ছিলেন তাঁতি। ছনের ঘর তাদের। একদিন তার মামাতো ভাই মাঝরাত্রে নির্যাতন করতে আসে তাকে। অরি বটি হাতে কুপিয়ে হত্যা করে নিজের মামাতো ভাইকে। কেস হয়, জেল হয়। তারপর থেকে অরি এই জেলে। বহু বছর হয়ে গেছে। সাজা প্রায় ফুরিয়ে এসেছে। মাহা ছাড়া পাওয়ার দুদিন আগেই ছাড়া পায় অরি। মাহা খালাস পাওয়ার পিছনে রেজওয়ানের ভূমিকা ছিল অনেক। মাহার জন্য জেলগেটের বাইরে বসেছিল অরি। মাহা নিজের ছাড়া পাওয়ার কথা রুমানা, অনিককে জানায়নি। রেজওয়ান, এসা কেউই মাহাকে আর খুঁজে পেল না। মাহার সৎমা, ভাই, বোন ওর দায়িত্ব নিতে চেয়েছিল, তারাও এসে হতাশ হয়। কাউকে না জানিয়ে 3 বছরের ছেলেকে নিয়ে দূরে পাড়ি জমিয়েছে মাহা। সার্থকের সব সম্পদ সিল করা হয়েছে। সেসবে কোনো আগ্রহও মাহার নেই। বছর 4 পর চট্টগ্রামের এক প্রত্যন্ত গ্রাম। পাহাড়ে ঘেরা চারপাশ। দূরে বয়ে চলেছে নাম না জানা এক নদী। গাছগাছালিতে মুখরিত চারপাশ। কাঠের তৈরি বাড়ি। বাড়ির সামনে উঠোনে তাঁতের কলে শাড়ি তৈরি হচ্ছে। বড় অর্ডার এসেছে। 100 শাড়ি তৈরি করতে হবে। অরি সমান তালে কাজ করে চলেছেন। সময় কম, কাজ অনেক বেশি। গেরুয়া রঙের শাড়ি পরোয়া এক নারী। চুলে তার খোপা করা। চোখে চশমা। সবার কাজই ঘুরে ঘুরে দেখছেন তিনি। 20 জন মহিলার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন দক্ষ হাতে। এমন সময় 15 বছরের এক কিশোরী দৌড়ে আসে। চিৎকার করে বলে, মাহা আম্মা, অর্থ বাবারে কোথাও খুঁজে পাইতাছি না। ছেদ করে উঠে মায়ের মন। কলিজার টুকরার কিছু হলে সে কেমন করে থাকবে। পাইতাছস না মানে? অরি উদ্বিগ্ন হয়ে উঠে দাঁড়ায়। মাহা তাকে কাজ করতে বলে নিজেই বেরিয়ে পড়ে রিনি নামের কিশোরীর সাথে। কয়েক জায়গায় ঘুরেও অর্থের খোঁজ পাওয়া যায় না। ছেলেটা এত দুষ্টু হয়েছে। মাকে অশান্তিতে না ফেললে ওর হয়ই না। অলকানন্দা ফুলের বাগান। এক অলকানন্দা গাছের সামনে বল হাতে দাঁড়িয়ে আছে অর্থ। গভীরভাবে কি যেন পর্যবেক্ষণ করছে। মাহা দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। মাকে দেখে হকচকিয়ে যায় অর্থ। সার্থকের মতো চোখ, সার্থকের মতো নাক, মুখ, চুলু ঝাঁকড়া। যেন সার্থকেরই কৈশোর রূপ অর্থ। মাহা পাগলের মতো চুমু দেয় অর্থের চোখে, মুখে। অসহায় কণ্ঠে বলে, মাকে টেনশনে ফেলে কি সুখ পান বাবা? সামান্য হেসে মায়ের চোখের অশ্রু মুছিয়ে অর্থ বলে, মা, দেখ কি সুন্দর অলকানন্দা ফুল। একদম তোমার মতো। থমকে যায় মাহা। অবাক দৃষ্টিতে চেয়ে থাকে অর্থের পানে। অতঃপর অর্থের হাত টেনে ধরে রওনা দেয় বাড়ির দিকে। পিছনে দাঁড়িয়ে আছে সারি সারি অলকানন্দা ফুলের গাছ। সবুজ পাতায় ঘেরা থোকায় থোকায় হলদে ফুলগুলো বড়ই মোহনীয় দেখতে। সেই সাথে রহস্যময়ও। সমাপ্ত।